আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোস্তাফিজুর রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমরা তৃতীয় ক্লাস করছি এবং আজকের ক্লাসের বিষয় হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে তৈরি করবেন, ওয়ার্ক ম্যাপ কিভাবে তৈরি করবেন, একই সাথে ফেসবুকে কিভাবে বুঝবেন যে আপনার পেজে কোথায় কি ভুল আছে। এই ব্যাপারগুলো একটু আমরা হাতে কলমে প্রশিক্ষণ নিব। খুব কম কথা বলার চেষ্টা করব আজকে, তারপরেও আমরা যেহেতু মজায় আড্ডায় গল্পে কাজ শিখি। এখন আমার ঘড়িতে 9টা বেজে 40-42 মিনিট হয়ে যেতে পারে। কত বাজে? 9টা বেজে 41 মিনিট। তার মানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় একদম নিখাতভাবে বোঝার চেষ্টা করব যে এই কন্টেন্টের যে ব্যাপারগুলো এটা আরও সহজ করে কিভাবে করা যায়। দেখেন, আমি ক্যানভা ওপেন করে কিংবা ফটোশপ ওপেন করে কিংবা ক্যাপকাট ওপেন করে আপনাদের শেখাবো না যে কিভাবে এগুলো এডিট করতে হয়, তৈরি করতে হয়, কন্টেন্ট বানাইতে হয়। এগুলো অনেক ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে কেমনে এটার আইডিয়া জেনারেট করে, যে কেমনে আমি একটা ব্ল্যাঙ্ক জায়গা থেকে আমি কোনো কিছু করব। আপনাদের মনে হয় খেয়াল করবেন যে গতকালকে ক্লাসে সাথীর হচ্ছে আমরা একটা কেস স্টাডি করছিলাম, যে তার ট্রাভেল এজেন্সির আইডিয়া বের করছিলাম, যে তারা সে চাচ্ছে যে একটা আইডিয়া তৈরি করবে কিন্তু পারতেছে না। আমি কিন্তু আইডিয়াটা জেনারেট করে দিয়েছিলাম। তো আপনারা হয়তো ভাববেন যে এটা স্যার বলে পারতেছে, ওনার অভিজ্ঞতা অনেক দিন ধরে কাজ করতেছে। এরকম কিচ্ছু না। আইডিয়া জেনারেট করার কিছু কৌশল আছে, সূত্র আছে। সেই গোমরই আজকে আমি ফাঁস করব। আমি যেটা বলছিলাম, আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম যে গতকালকের ক্লাস কেমন হয়েছে। তো এখানে অনেকেই মেসেজ করেছে যে হ্যাঁ, নতুন কিছু শিখেছি, ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, জি স্যার ভালো ছিল। আমরা এরকম সচরাচর কোন কোন প্রশ্নগুলো, কোন কোন বিষয়গুলো হচ্ছে আমরা করি, সেইটা আমরা একটু দেখে নিই। যেমন খেয়েছো কি না, খেয়েছো এরকম টাইপের কথা বলি। কেমন আছো, তারপরে বলি আমরা আরও কিছু বলি, যেমন হচ্ছে খেয়েছো কি না, কেমন আছো, কোথায় যাচ্ছ, কি খবর। হ্যাঁ, এরকম টাইপের যে কথাগুলো আমরা বলি বেসিক্যালি, এই কথাগুলো কেন বলি? কারণ আমাদের কথাটা শুরু করতে হবে আচ্ছা আমি কি দিয়ে খাইছি কিংবা কি খাইছি, এটা জেনে আপনার লাভ কি? মানে একটু ভালো করে জিজ্ঞেস করেন, মানে নিজেকে জিজ্ঞেস করেন। যারা পরিচিত মানুষজন আছে না, তাদেরকে আপনি ফোন করে কিংবা দেখা হলে কিংবা বলেন না যে খাইছো, এরকম কথাটা বলে। দুপুরে খাইছো, রাতে খাইছো, এরকম বলে। তা আমার মাথায় আসে না যে এই কথার উত্তরে তার লাভ কি। কিংবা এমন কি যে আপনি কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। আমার মনে হয় শতকরা 99% মানুষ এটা ভুল, মানে মিথ্যা বলে। ও তো ভালো নাই, বিভিন্ন ধরনের টেনশনে আছে, তারপরও সে কথার কথা বলে ফেলে ভালো আছি। এটা বলে লাভটা হইল কি তাহলে? তার মানে কন্টেন্ট হচ্ছে স্পেসিফিক, যাকে আপনি জানাতে চাচ্ছেন যে বিষয়টা তার কাজে দিবে, সে এটার সাথে রিলেট করতে পারবে, কানেক্ট হতে পারবে, এটাই হচ্ছে কন্টেন্ট। তার মানে হচ্ছে আপনি যা বানাচ্ছেন, যা তৈরি করছেন, যা লিখছেন, যা প্রকাশ করছেন, এই জিনিসটা কি মানুষের জন্য, মানে মানুষ কি কানেক্ট হতে পারছে? এই খাইলে খিদা লাগবে না, ঘুমাইলে চোখে দেখবেন না, হ্যাঁ, এই কথাগুলোই কি আপনি লিখতেছেন? না অ্যাকচুয়ালি রিলেট করতে পারছে কিভাবে মানুষ? আপনি হলে এই যে এই ধরনের পোস্টটাই যখন আপনি অন্যদের দেখেন, তখন আপনি কি করেন? তো মেসেজের কথা বলছিলাম, যে আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম যে আপনারা ক্লাসে কিভাবে, কাল কেমন লেগেছে ক্লাস। সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল। এই যে নাসিমা আক্তার লিখেছে, অনেক সহজভাবে প্রোডাক্ট সোর্সিং ও ইউএসপি নির্ধারণ করা শিখেছি। এটা হচ্ছে কন্টেন্ট। তার মানে হচ্ছে নাসিমা আমার ক্লাসের ভালো মেধাবী ছাত্রী এবং সে ক্লাসে মনোযোগী ছিল, এইটা আমি বুঝলাম। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো কালকে প্রোডাক্ট সোর্সিং এবং ইউএসপি নির্ধারণ করা শিখাইছি, ও ভালোভাবে শিখছে। তো যারা আলহামদুলিল্লাহ ভালো ছিল, যারা লিখছে, তারা কি ভুল লিখছে? ভুল লিখে নাই, তারা অ্যাজ ইউজুয়াল লিখছে, হ্যাঁ ঠিক আছে ভালো, হ্যাঁ ঠিক আছে ওকে। তাই আজকের পর থেকে আমরা যে কোনো জায়গায় মেসেজ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবো যে আমি যা লিখতেছি এটা কি হিজ হুজ, না এটার মাধ্যমে সে কানেক্ট হতে পারবে। দেখবেন ফেসবুকের গ্রুপে, মেসেঞ্জারে কিংবা বিভিন্ন পোস্টে কিছু কিছু মানুষের পোস্টের কমেন্ট, লাইক, ফলোয়ার কিংবা এই যে শেয়ার, এটা এত বেড়ে যায়, হঠাৎ করে আপনার মাথার ভিতরে চিন্তা হয় না যে এই লোকটা পোস্ট করলেই এত লাইক কমেন্ট হয়, আমারটা কেন হয় না? কারণ আপনি মানুষের সাথে কানেক্ট হতে পারছেন না। সবার লেখা হুমায়ুন আহমেদের মতো না, সবার প্রকাশভঙ্গি এই মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো না। তার মানে কি আমরা ওটা হতে পারবো না? পারবো, কিছু প্র্যাকটিস করতে হবে, রাইট? সো এই প্র্যাকটিসগুলো কেমনে করব?
এই যেমন আপনারা যারা প্রেজেন্টেশন দিতে পারেন না, কথা বলতে পারেন না, ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন না, কোনো কিছু মানুষের ভিড় দেখলে আপনি নার্ভাস হয়ে যান, হাত ঘামতে শুরু করে, কান গরম হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে না, কারোর সাথে কথা বলতে হলে চোখের দিকে তাকাতে পারেন না, ডানে বামে তাকান, কিংবা আপনার কাপড় ময়লা নাকি, ঘাড়ের ময়লা কি দেখা যাচ্ছে কিনা, দাঁত তো আজকে সকালে মাজেননি, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কিনা, হ্যাঁ চুলের ভাঁজ ঠিক আছে কিনা, তারপরে আজকে তো একটু মেকআপ করা কম হয়েছে, কালো লাগতেছে কিনা, ক্যামেরায় কেমন আসতেছে, লাইট কি ঠিক মতো চোখের পুরে পড়তেছে, চুলগুলোতে কি শ্যাম্পু করছি আজকে, এই যে জিনিসগুলো যে আপনি মাথার ভিতরে প্রতিনিয়ত ঘুরপাক খায়, এই জিনিসগুলোকে বলা হচ্ছে যে আপনার এই একটা বিশাল বাধা, যেটা আপনি প্রেজেন্টেশন দিতে পারছেন না এর জন্য আর কি। তো এই বাধাগুলো কি দূর করা যায় না? একটা একটা করে দূর করতে পারবেন। যেমন আমার এখন ভুঁড়ি আছে, ধরেন আমার ওজন এখন 82 কেজি, আমি কি চাইলেই পারবো না আমি 6 প্যাক বানাতে? অবশ্যই পারবো, কিছু নিয়ম নীতি আপনাকে কিংবা আমাকে অনুসরণ করতে হবে। তো চলেন আমরা একটু কথা বলে ফেলেছি, এবার আমরা একটু ভালো কন্টেন্ট কি, খারাপ কন্টেন্ট কি, আমি একটু উদাহরণ দিচ্ছিলাম যে মেসেজের ভিতরে আপনি চাইলে লিখতে পারতেন যে হ্যাঁ স্যার, গতকালকের ক্লাসটা আমরা করেছি, বিশেষ করে বিভিন্ন কোম্পানির যে ইউএসপি মানে থাকে, এটা আমি জানতাম না, এটা কালকে জানলাম, এবং আমি মনে করছি যে ইউএসপির মাধ্যমে আমি আমার উন্নতিটা করতে পারবো। এটা যে তেল মারার জন্য, মানে এই যারা মেন্টর টেন্টর টাইপের হয় না, মানে যারা একটু টিচার টাইপের হয়, দেখবেন যে এদের তেল মারতে 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 এত চাটুকার হয়ে গেছে যে কিছুদিন পর ওই মেন্টর আর থাকে না। তাই আমাকে তেল মারার দরকার নাই, আমি চাচ্ছি যে প্রকাশভঙ্গি, আমি আবারও বলতেছি, পয়েন্ট টু বি নোটেড, আজকের পর থেকে একটা কমেন্ট করলেও আপনি ভেবে কমেন্ট করবেন। যে দেখবেন যে হচ্ছে একটা মানুষ আমিন না বলে যাবেন না, সবাই আমিন বলতে শুরু করছে। আবার কেউ একজন পছন্দের মানুষ পোস্ট করছে, হ্যাঁ মানে সহমত ভাই, স্বপ্নে দেখেছি ভাই, আপনার মতো হতেছি ভাই, মানে এরকম টাইপের চাটুকারিতা, এটা করবেন না। করবেন কি, স্পেসিফিক কথা বলেন, স্পেসিফিক যে জিনিসটা মানুষ রিলেট করতে পারে। সবার স্রোতের বিপরীতে যান, এই স্রোতের বিপরীতে গিয়ে কাউকে গালি দিয়েন না, কিংবা অযথা কথা বলিয়েন না, কারো চাটুকারিতা করিয়েন না, যেটা প্রাসঙ্গিক না সেটা করিয়েন না। এমনকি ধরেন কেউ মারা গেছে বলেও তাও বলবে আলহামদুলিল্লাহ, ধরেন মানে প্র্যাকটিস হয়ে গেছে, ওর পয়েন্ট অ্যাচিভ করতে হবে। গ্রুপের এখন আবার রুলস তৈরি হয়েছে, তো কিছু কিছু মানুষের এগুলো দেখে যে আমার এত বিরক্ত লাগে। আপনারা যদি মাইন্ড করেন নো প্রবলেম, আমি ওই মাইন্ড করাতে কোনো পরোয়া করি না। গ্রুপের পয়েন্ট বাড়ানোর জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে। এটা কে বলছে আপনারে? ওই পয়েন্ট দিয়ে আপনি কি করবেন? ডলার ভাঙাবেন? ওই পয়েন্ট দিয়ে আপনার কি কাজ? কোনো কাজ নাই। তবে আপনি চর্চা তো করতে, আপনি ব্যাড প্র্যাকটিস করতেছেন, যে প্র্যাকটিসটা করতেছেন সেটা বাজে প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিসের ভিতরে ঢুইকেন না, তাহলে আপনি মোহিত হয়ে যাবেন। এমনও মানুষ আছে যে জাস্ট লাইক ফলোয়ারের জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্লেন থেকে ঝাঁপ দিয়ে দিছে, ধরেন বড় একটা বাড়ি ব্লাস্ট করে দিছে, ধরেন একটা বিশাল উঁচু জায়গা থেকে লাফ দিয়ে দিছে। এটা করে কেন? সে মোহিত হয়ে গেছে যে আমার ফলোয়ার বাড়ানো লাগবে, আমার সাবস্ক্রাইবার বাড়ানো লাগবে। এইগুলো দিয়ে কোনো কাজ নাই। তাহলে কন্টেন্ট কেমনে বানাবো আমরা, এই বিষয়টা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি। চলেন আমরা স্ক্রিন শেয়ার করে ফেলি। একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে labnol.org। এই ওয়েবসাইটটার ডিজাইন একদম খুবই সিম্পল, মানে এখানে কোনো ছবি টবি নাই, কিছু হিজিবিজি লেখা, 2 মিনিট থাকলে আপনার বিরক্ত চলে আসবে, দূর এখানে কি করতেছি। এখন আমি যদি বলি, এই যে অমিত আগারওয়াল নামের যে মানুষটা 2004 থেকে এই সাইটটা চালাচ্ছে, তার প্রত্যেক মাসে শুধু এই ওয়েবসাইট থেকেই কয়েক লক্ষ টাকা, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা কামাই হয় এই একটা ওয়েবসাইট থেকে। আপনার বিশ্বাস হতে নাও পারে। তো ওয়েবসাইট থেকে কামাই করা যায়, বিভিন্নভাবে কামাই করা যায়, কামাইয়ের অনেকগুলো রাস্তা আছে, সেটা আলাদা কথা। আমি কন্টেন্টের উপর ফোকাস দিয়ে আজকের ক্লাসটা নিচ্ছি বলে আপনারা কন্টেন্টের ব্যাপারটা দেখেন, কন্টেন্টের পাওয়ারটা কী। এর এক একটা আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ, কোনো আর্টিকেল আপনি বাইপাস করতে পারবেন না, মানে মনে হবে এটাও পড়ি ওইটাও পড়ি, যদি আপনি টেকনোলজি ভালোবাসেন। তো এখন বলতেছে কি, হাউ টু এক্সট্রাক্ট ইমেল অ্যাড্রেস ফ্রম ইউর জিমেল মেসেজ, যে জিমেল মেসেজ থেকে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা কেমনে বের করবা। সেন্ড পার্সোনালাইজ ইমেল উইথ এসএমটিপি অ্যান্ড মেইল মার্জ ইন গুগল শিট, মানে গুগল শিট থেকেই কীভাবে মেইল পাঠাতে হয়। যেহেতু আপনি এগুলো রিলেট করেন না, টেকনোলজি আপনার ডিপার্টমেন্ট না বলে এগুলো আপনার কাছে অমূলক, কিন্তু এই সেক্টরের মানুষ, যেমন আমি কিংবা আমার মতো যারা টেকনোলজি নিয়ে ভালোবাসে যারা, তারা সবাই কিন্তু এই পোস্টগুলো একদম, মানে আমরাও অপেক্ষা করি যে কখন নতুন পোস্ট আসবে, মানে নতুন কিছু শিখতে পারবো। মানে ও প্রথমে রিসার্চ করে তারপরে হচ্ছে দেখে। আচ্ছা, আপনি যদি সোশ্যাল ব্লেড
টপ চ্যানেল ইউটিউব, মানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম টপ 15 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের থ্রোতে কোনটা সব থেকে উপরে আছে, তো মিস্টার বিস্ট 1 নাম্বার আছে। এখন এই মিস্টার বিস্টকে আপনি যদি না চিনেন তাহলে আপনার দুর্ভাগ্য যে না আসলে আপনি ইউটিউবে সেভাবে ভালো করে, ইউটিউবে শুধু যান এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য, মানে রিসার্চ করতে হবে তো, তাই না? টি সিরিজ, তারপর ইউটিউব মুভিজ, তারপরে কোকোমেলন, হ্যাঁ, সেট ইন্ডিয়া, এগুলো হচ্ছে সাবস্ক্রাইবারের ভিত্তিতে। মানে এখন পর্যন্ত মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার প্রায় 308 মিলিয়ন, তার মানে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এখন আপনি একটু ক্যালকুলেট করে নেন যে সাবস্ক্রাইবার। আমি এগুলোর লিস্ট কেন দেখাচ্ছি আপনাকে? এই লিস্টগুলো দেখাচ্ছি এই জন্য যে যারা টপ করতেছে, যারা ভালো করতেছে, তারা কি করতেছে অ্যাকচুয়ালি, তারা কি কন্টেন্ট দিচ্ছে, কি ধরনের জিনিস মানুষের কাছে নিয়ে যাচ্ছে। টি সিরিজের কথা ধরেন, টি সিরিজ হচ্ছে ভারতে পপুলার একটা মিউজিক্যাল ব্র্যান্ড যারা মিউজিক রিলিজ করে। টি সিরিজ এখন প্রযোজনাও করে, বিভিন্ন ধরনের মুভি প্রযোজনায় তারা চলে আসছে। তো ইন্ডিয়াতে ধরেন শতকরা মানে 50%-এরও উপরে গান যেগুলো রিলিজ হয় সব টি সিরিজের ব্যানারে হয়। তো যত ধরনের গান আছে, এই যে বিভিন্ন ধরনের মুভির গানগুলো আছে, সব টি সিরিজ তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে। আর যেহেতু মানুষ এন্টারটেনমেন্টের জন্য হিন্দি গান ভালো শোনে, তো সেই ক্ষেত্রে অনেক মানুষ এই টি সিরিজের যে গানগুলো সেটা শোনে। আর যেহেতু অনেক মানুষ কানেক্টেড, সেক্ষেত্রে তারা এখানে সাবস্ক্রাইব করে রাখছে, এটা এক। আর মিস্টার বিস্ট হচ্ছে এর প্রচুর টাকা, এই টাকা দিয়ে সে কি করলো, কাকে হেল্প করলো, কিংবা কিভাবে মানুষ গেম খেললো, এগুলো সে দেয়। এবং মানুষ প্রচুর এনজয় করে তার ভিডিওগুলো, এবং তার ভিতরে কন্টেন্টগুলো থাকে ভালো, যে আমি একটা জঙ্গলের ভিতরে কিভাবে আমি থাকবো, 100 দিন আমি থাকবো এখানে, কেমনে থাকবো, কিংবা তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে এই 100 টাকা তোমার, এরকম ধরনের কন্টেন্ট দেয়। তার মানে ওইটাও একটা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট। তো প্রথম যে বেসটা আমি আপনাদের ধরানোর চেষ্টা করছি, যে সেটা হচ্ছে যে আশেপাশে কি ঘটে যাচ্ছে, আপনি মিডিয়া কনজিউম করছেন। মিডিয়া কনজিউম বলতে গেলে আপনি যে ধরনের কন্টেন্ট দেখতেছেন সেটা কি। যেমন আমি youtube.com-এ গেলে আমি কোন ধরনের কন্টেন্ট দেখি সেগুলো কিন্তু সবার প্রথমে রিকমেন্ড করবে। যেমন আমি নিউজ দেখি, যদিও ওটা লাইভ দেখাচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ইনফরমেটিভ দেখি, যেমন ডিজাইন শিখি আমি মাঝে মধ্যে, খবর শুনি আমি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো হচ্ছে আমি দেখি, তারপরে গান শুনি মাঝে মধ্যে, তারপর এই যে এই রিলস তো দেখি বিভিন্ন ধরনের নিউজের। আমি নিউজ বেশি দেখি যেহেতু আমাকে আপডেট থাকতে হয়, মানে বিভিন্ন ধরনের তথ্য যেন আমাকে কেউ জিজ্ঞেস করলেই আমি বলতে পারি, এটার জন্য আমি প্রচুর নিউজ ফলো করি। শুধুমাত্র বাংলাদেশি নিউজ না, বাইরের দেশের নিউজগুলো আমি ফলো করি। তাই দেখেন এই রিলসের ভিতরে কোনো অশ্লীলতা নাই। তারপর নিচের দিকে যান, তারপরে যে গান শুনি, তারপরে হচ্ছে যে নিউজগুলো এখন বেশি আসতেছে, লাইভে বেশি নিউজগুলো আসতেছে, তারপরে ডিজাইন আসতেছে, তারপরে আমি ডকুমেন্টারি মুভিগুলো দেখি। এই যে দেখেন ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া, আমার টেস্টটা বলতেছে আর কি। তারপরে আমি হিন্দি গানগুলো শুনি, মুভি রিভিউ দেখি আমি, মানে বিভিন্ন ধরনের মুভির শর্ট ফর্ম। এখন 3 ঘন্টা ধরে তো মুভি দেখার সময় নাই, কিন্তু 19 মিনিটে সমস্ত এক্সপ্লেন করে দিবে সে, যে এই মুভিটা আসলে কি স্টোরিটা ছিল। তো এটা মুভি এক্সপ্লেনেশন বলে আর কি। তারপর নিচের দিকে যান, আমি ফুড পছন্দ করি, বলতেছে কলকাতার স্ট্রিট ফুড কেমনে। আমি ডিজাইন পছন্দ করি, ডিজাইনের ব্যাপার। ইসলামিক কিছু গান আমি শুনি, সেটাও দেখাচ্ছে। তারপরে আমি ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করি, এই যে এখানে ডকুমেন্টারি ভিডিও দেখাচ্ছে। তার মানে হইতেছে কি, আমার টেস্ট ইউটিউব জেনে গেছে, ওই টেস্ট অনুযায়ী ইউটিউব কিন্তু আমাকে রিকমেন্ড করতেছে, তুমি এগুলো দেখো, তুমি ওগুলো দেখো, এরকম রিকমেন্ড করতেছে। এখন আপনার ইউটিউবের যদি হোম পেজ আমি এরকম করে বের করে দেখি, তাহলে আপনার টেস্ট বুঝতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না, যে আপনার টেস্ট কেমন, মানে আপনি কিভাবে মিডিয়া কনজিউম করছেন, মানে আপনি যা দেখতেছেন অনলাইনে, যা থাকতেছেন সময়টা, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টিকটকে হোক, সেটা আপনি কেমনে দেখতেছেন, কিভাবে দেখতেছেন, কোন জিনিসটা শিখতেছেন, কেমনে কি করতেছেন আপনি, এগুলো মাত্র কয়েক মিনিটের ব্যাপার এগুলো বের করা। তাহলে হচ্ছে কি, প্রথম ধাপেই আমরা প্রবলেম যেটা, সেটা হলো যে প্রথম নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের, যে আমরা কখনোই এর আগে টার্গেট করে কোনো কিছু করি নাই, র্যান্ডমলি যা আসছে সেটাই দেখছি, ভালো লাগছে ওইটাই। মানে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম মানুষ বিনোদনের জন্যই ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। তো তাহলে আপনি যদি বিনোদনের ভিতরে ডুবে থাকেন, শাকিব খানের মুভিগুলো ভালো হচ্ছে, তারপরে আরও এখন আর হিরো আলমের কন্টেন্ট দেখেন, তাহলে আপনি কি করে নতুন কিছু শিখবেন? আপনি দেখবেন যে সিটিএ, তারপরে ধরেন হচ্ছে সেলস ফানেল, এই যে এই কথাগুলো আপনি ইদানিং শুনতেছেন, এগুলো কিন্তু নতুন কথা না, এগুলো অনেক পুরনো কথা, কিন্তু আপনি জানেন না, কিন্তু তারপর আপনি ব্যবসায়ী।
তা আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের সম্পর্কে তো আপনার নলেজ নাই, তাহলে আপনি কন্টেন্ট কেমনে বানাবেন? তাই প্রথম নাম্বার প্রবলেম হচ্ছে যে আপনার কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নাই। মাথার ভিতরে যা আছে সব বিনোদন, মানে সব আওলা ঝাওলা। ওই যে ছোটোবেলায় বলছিলাম যে তোর মাথায় গোবর আছে, ব্যাপারটা এরকম আর কি। তা এখন এটার পরিত্রাণে আপনি কি করতে পারেন, চলে যাবেন রকমারিতে, রকমারি.com। তারপরে আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনার এখানে বিভিন্ন ধরনের মেনু আছে, এই মেনুর ভিতরে বিষয় আছে, এই বিষয়ের ভিতরে আপনার বিজনেস এরকম অনেক ধরনের বিষয় আছে, কমিক্স, কৃষি, গণমাধ্যম, তারপরে নাটক, তারপরে হচ্ছে ব্যবসা, বিনিয়োগ, অর্থনীতি। এখানে চলে যান। এই জায়গাতে যাওয়ার পর এখানে আপনি বেস্ট সেলার যে ফিল্টারিংটা আছে, এই ফিল্টারিংয়ে এখানে ক্লিক করে দেন, তাহলে সবথেকে বেশি বিক্রি হওয়া যে বইগুলো আছে সেটা সামনে আসবে। ফেসবুক মার্কেটিং, ক্যাশ মেশিন, বিজনেস ব্লুপ্রিন্ট, এই যে কোচ কাঞ্চনের যে ইয়াটা, এগুলো, তারপরে এন্টারপ্রেনিউর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত বইগুলো কালেক্ট করবেন। আমার এক প্রতিনিধিকে আমি একটা বই দিয়েছিলাম যে তুমি পড়ে আমাকে আপডেট দিবা। উনি যদিও এখনও উপস্থিত আছেন আমাদের এখানে, ওনাকে বলার জন্যই বলতেছি, নাম নিচ্ছি না। ওকে বললাম যে তুমি আমার কোন ডিপার্টমেন্ট দেখো, তো বলছে স্যার আমি তো আপনার ফেসবুকের মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখি। তো তুমি তাহলে এই বইটা পড়বা, এটা মার্কেটিং রিলেটেড বই, তুমি 15-16 দিন সময় দিলাম, বই পড়ে তোমার পরীক্ষা নিব। তারপরের দিন জিজ্ঞেস করলাম যে শুরু করছো? বলে না স্যার শুরু করিনি, 2 পৃষ্ঠা পড়ছি আর শুরু করছি স্যার। তারপরে 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন ও বই পড়া শুরু করে নাই। আমি ওকে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলাম বই পড়োনি কেন? বলে স্যার কি আর বলবো, সারাদিন অফিস করি। সারাদিন অফিস করো ঠিক আছে, সারা রাত কি করো, ঘুমাও কখন? বলে ঘুমাই তো স্যার 10টা, 11টা, 12টা, কখনো কখনো 1টা বেজে যায়, কিনা 12টা, 10টা, 11টার দিকে ঘুমাই যায়। তো এই যে 6টার সময় ছুটি হয়, এই সময়টা থেকে তোমার একদম 11টা পর্যন্ত সময় কি করো তুমি? বলে স্যার এটা ওটা করতে করতে ঘুম চলে আসে। তার মানে সে সময়কে ম্যানেজমেন্ট করতে পারছে না। তবে এই রকমারি.com-এ কেন নিয়ে আসলাম, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন। সেটা হলো যে আপনারা যে মার্কেটিং করতেছেন, আপনারা যে বিজনেস করতেছেন, এই নলেজই তো নাই আপনার। পড়াশোনা করছেন কোথায়, কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটিতে পড়ছেন আপনি? আর খালি চিল্লাপাল্লা করেন সেল নাই, সেল নাই, সেল নাই। এই চিল্লাপাল্লা করে লাভ আছে? এই যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, অনলাইনে কিছু একটা করবেন, অনলাইনের অ্যালগোরিদম বুঝেন? এই যে গুগল আপডেট করে, ফেসবুক আপডেট করে, কবে কি আপডেট করতেছে, কি কি ধরনের, যে প্যান্ডা আপডেট ধরেন, আমি কথার কথা একটা আপডেটের কথা বলি আপনাকে, প্যান্ডা আপডেট, এটা কি আপডেট? এই জিনিসটা তো প্রথম শুনলাম, প্যান্ডা আপডেট জিনিসটা কি? এই গুগল অ্যালগোরিদমের যে আপডেটগুলো হয় সেটার নাম কোনটার কি, এটা আপনি জানেন? বলে না জানি না স্যার। তাহলে জানেন না, যদি নাই জানিয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সিং কেন করবেন? তা আমার প্রশ্ন হলো পড়াশোনা কেন করতেছেন না আপনি? অলসতার কারণে, কিংবা আপনার বই কিনতে ইচ্ছা করবে, দেখবেন আমার তাক ভর্তি বই আছে কিন্তু পড়ি না। এইটা যদি হয় তাহলে সমস্যা আছে বস। প্রত্যেক দিন অন্তত পক্ষে 10 পাতা করে বই পড়তে হবে। জীবন বদলানোর জন্য রুলস নাম্বার 1 সেটা হচ্ছে যে কোনো ধরনের কোনো অ্যালকোহল, পর্ন, তারপরে হচ্ছে ব্যাড যে নেশাগুলো আছে সেগুলো বাদ দেন। এটা 1 নাম্বার। মানে এগুলো যদি অভ্যাস থেকে থাকে তাহলে জীবনে কখনো উন্নতি হবে না। এটা 1 নাম্বার। ব্যাড বিহেভ বাদ দিতে হবে, গুড বিহেভগুলো অ্যাচিভ করতে হবে, যেমন নামাজ পড়া, সবসময় পাক পবিত্র থাকা, তারপরে অযথা কোনো ধরনের কোনো কাজ না করা, এগুলো হচ্ছে গুড হ্যাবিট। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রতিদিন 10টা করে পাতা পড়তে হবে যে কোনো বইয়ের। তবে স্পেসিফিক আপনি যে কাজটা করতে চান সেই কাজের ক্যাটাগরির বই পড়বেন আপনারা, তাহলে আপনার মেধা বাড়বে, নলেজ বাড়বে, পয়েন্ট করতে পারবেন, দাগায় দাগায় বই পড়বেন আর কি। তো এই জিনিসটা আপনারা প্রথমে করবেন। আমি কি বললাম, রকমারিতে আসতে হবে, বিজনেস রিলেটেড বই সার্চ দিতে হবে, বেস্ট সেলিং যে বইগুলো মানুষ সচরাচর বেশি কিনতেছে, তাহলে অবশ্যই সেই বইটা ভালো হতে পারে। তো আমার রিকমেন্ডেশন শোনার দরকার নাই যে স্যার কোন বইটা পড়বো আগে, এটার দরকার নাই। আপনি যে কোনো বই দিয়ে শুরু করতে পারেন। এক একটা বইয়ের দাম খুব বেশি না, 200, 300, 400, 500 টাকার মধ্যেই সব। সেই বইটা অর্ডার করে দেন, রকমারি আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে এবং আপনি ওই বইটা পড়া শুরু করবেন, তাহলে আপনার নলেজ বাড়বে। তাহলে এটা 1 নম্বর পন্থা। 2য় নম্বর পন্থা হচ্ছে যে ইউটিউব তো আপনারা সবাই ব্রাউজ করেন, ইউটিউব তো দেখেন, আপনি ভালো চ্যানেলগুলো কোনটা, বস্তুপচা জিনিসগুলো যে দেখবেন যে এগুলোই ভাইরাল হয়, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন, যেগুলো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও কিন্তু ওইভাবে ভাইরাল হয় না, কারণ তারা কন্টেন্ট বানায় ঠিক আছে, কিন্তু তারা ওইভাবে মানে যে অ্যালগোরিদমগুলো মেনটেন করে তাকে ভিডিওটা বানাতে হবে সেটা করে না। কিন্তু ক্লিক বেট টাইপের, কী উপায়ে অন্যের ফেসবুক হ্যাক করবেন, লাখ লাখ ভিউ ধরেন, ওই ভিডিও দেখে আপনার কোনো কাজ নাই। আপনার চ্যানেলগুলোতে রিকমেন্ড করতে হবে যে তাহলে স্যার কার কার চ্যানেল দেখবো, বিজনেস গ্রোথ করার জন্য কার কার চ্যানেল দেখবো। তো আপনি যেটা করবেন, যেমন এই যে এখানে যে নীল নাফি, এ কিন্তু বেশ ভালো, নীল নাফি, এটা ভালো,
পডকাস্ট শুনবেন, দ্বিতীয় নাম্বার পয়েন্ট। আচ্ছা, ইউটিউবের আগে পডকাস্টটা বলে ফেলি। যেমন ধরেন 2 সেন্ট পডকাস্ট, কিংবা আপনি পডকাস্ট লিখে দেন, পডকাস্ট বাংলা। ইংরেজি শুনতে পারলে ভালো। আই রিপিট, ইংরেজি পডকাস্টগুলো অসাধারণ হয় এবং খুবই ইনফরমেটিভ থাকে। তবে চেষ্টা করবেন ইংরেজি শুনতে। যদি আপনার বোরিং লাগে, ভালো না লাগে, কিংবা ইংরেজি বুঝতেছেন না, তাহলে বাংলাও শুনতে পারেন। তো আমি পডকাস্ট বাংলা লিখে 2 সেন্ট পডকাস্ট আছে, তারপরে হচ্ছে তানভীর তারিকেও ভালো 2 সেন্ট পডকাস্ট, তারপরে হচ্ছে আনন্দবাজারের পত্রিকাটাও ভালো। বাংলাদেশে পডকাস্ট খুব বেশি জনপ্রিয়তায় 2 সেন্টই পাইছে। তারপরে আরও কয়েকটা আছে, যে প্যাসিভ জার্নাল, মানে খালিদ ফারহানের, খালিদ ফারহানের, এগুলো আপনারা দেখতে পারেন। এখন আমি একজন হয়ে সব অন্যজনের রিকমেন্ড কেন করতেছি জানেন? এই জন্য করতেছি, ইয়াহিয়া আমিন লোকটা খুবই সমালোচিত, তারপরেও চাইলে ওনার ভিডিওগুলো দেখতে পারেন, ভালো, এগুলো ভালো, খারাপ না। তারপরে পডকাস্ট বাংলা লেখার পর যে ধরনের পডকাস্টগুলো সামনে আসবে সেগুলোই হচ্ছে আপনি দেখবেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার পডকাস্ট কি? পডকাস্ট হইতেছে এক ধরনের টক শো, যেখানে মানুষজন এসে তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে। বইয়ের কথা কিছুক্ষণ আগে বললাম, আপনারা কি একটু ইমাজিন করে দেখেন, একজন লেখক বলতেছে যে আমার 30 বছরের অভিজ্ঞতা, মাত্র 200 টাকা দাম, কে কিনবেন? কিনেন। একবার ভেবে দেখেন, তার এত রিসার্চ, এত চিন্তা, তার সাবলীলতা, তার প্রতিটা সিকোয়েন্সে যে ভাবনাগুলো, সেগুলো কতদিন ধরে সে লিখেছে, এবং বইটার দাম হচ্ছে 200 টাকা। তার সমস্ত কিছু ওই বইয়ে আছে। কিন্তু আমরা এতটাই হতভাগা যে কবে একটা পুরা বই পড়ছি সেটা মনে নাই। এই ছোটোবেলায় পড়ছিলাম, ও প্রিয়া তুমি কোথায়, তুমি কই, আমি কই, এই জীবন তো তেনা তেনা, এই টাইপের বইগুলো হয়তো উপন্যাসগুলো পড়ছি। কিন্তু ভালো বই, যে বইগুলো আমার পড়ার দরকার, আমার ক্যারিয়ারের জন্য দরকার, সেগুলো তো জীবনে পড়ি নাই। কারণ ওই যে ভয় ঢুকে গেছে, বই পড়া মানে পরীক্ষা দেওয়া, আর পরীক্ষা দেওয়া মানে প্যারা নেওয়া। এই ভয়ের কারণে বই পড়েননি আপনারা। বই ভালো পড়েন, ভালো বই পড়েন, বাজারে অনেক বই আছে। আর পডকাস্ট দেখেন, অডিও বুকও এখনও অ্যাভেলেবেল। অডিও বুক বলতে গেলে হচ্ছে যে একটা পুরা বইয়ের কেউ একজন আপনাকে বলে বলে শোনাচ্ছে, আপনি শুনবেন, পড়তে ভালো লাগতেছে না, শুনবেন, তাও শোনেন। দেখেন, এই 2-3টার যে কাজের কথা বললাম, যেমন অডিও বুক শোনা, অডিও বুক কই পাবেন? অনেক জায়গায় আছে। যেমন হচ্ছে আপনি এখানে লিখেও যদি সার্চ দেন অডিও বুক, তাহলে আপনি অনেক বই অডিও আকারে পাবেন। আমিও চেষ্টা করছি। এখানে লাবণ্য আপু আসছে কিনা জানি না। লাবণ্য আপু আসছেন? একটু আনমিউট করেন তো। আসছে লাবণ্য আপু? এই যে ওয়াহিদা আপু আছে, তারপরে আরও কয়েকজন আছে, তাদেরকে নিয়ে যদি ভবিষ্যতে এরকম কোনো প্রজেক্ট রান করি, তাদেরকে আমি ইনশাল্লাহ হচ্ছে করব, নক দিব, যে আমরা এই চিন্তাটা করব আর কি। আমি ইবুক কিছু কিনেছি, ইবুক। মারুফ ভাই বলেছে ইবুক কিনেছি। ইবুকের কথা না, ইবুক তো আরও লেজি একটা ব্যাপার। মানে অনেকেই তো এমনিতেই ধরেন বই পড়ে না, হার্ড কাভার থাকলে মানে হাতে ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়, বইয়ের কিন্তু একটা সুন্দর গন্ধ আছে, এগুলোতে পড়ার আগ্রহটা বাড়িয়ে দেয়। ইবুক তো আরও ফাঁকিবাজি জিনিস একটা। যদিও ইবুক যদি আপনি পড়তে পারেন তাহলে ভালো। ইবুক নিয়ে পড়তে হবে। অনেক সময় আমরা ফাইল আকারে রেখে দিই, কিন্তু ওটা খুলি না আর কি। তো যেটা বলছিলাম, যে অডিও বুক আমরা সামনের দিকে করব, মানে বিভিন্ন অডিও বুক আমরা রেকর্ড করব আর কি। রেকর্ড করে এটার একটা মার্কেট আছে। তো যাই হোক, প্রথমে একটু চাপ দিয়ে আমি মোস্তাফিজুর আপনাদের বলতে চাচ্ছি, পডকাস্ট শোনা, অডিও বুক শোনা, তারপরে বই কেনা, সেই বইটা পড়া এবং পয়েন্টগুলোকে সামারি করা এবং সব কিছু নিয়ে একটা অ্যানালাইসিস করা, এই জিনিসটা জরুরি দরকার। এবার আমার যারা ছাত্র আছে, যারা ফাঁকিবাজে, স্যার একটু দাগাই দেন না, একটু ছোট করে দাগাই দেন তাহলে ভালো, তো তারা আমার অন্ততপক্ষে এই চ্যাট জিপিটির হচ্ছে কোর্সটা করে ফেলবেন। মানে আমার কোর্স মার্কেটিং, চ্যাট জিপিটির কোনো কোর্স নাই আমার, মানে কোনো কোর্স এখনও লঞ্চই করিনি। তবে আপনাদের আগ্রহ থাকলে আমি 5,000 টাকা করে নিব কোর্সের। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, মানে আমি কেন বলছি যে একটা পুরা বই সামারি করে দিবে আপনাকে। এই চ্যাট জিপিটি ব্যবহার করা শিখলে আপনি 1 সপ্তাহের মধ্যে এটার ভালো রেজাল্ট পাইতে শুরু করবেন। চ্যাট জিপিটি এমন একটা এক্সট্রিম লেভেলের একটা টুলস, যে টুলসটা যদি আপনি একবার ভালো করে, শুধু এই যে কয়েকটা কমান্ড দিয়ে জিনিসপত্র বের করা এইটা না, এটার অনেক অ্যাডভান্স কাজ আছে, অনেক অ্যাডভান্স কাজ আছে। সেই অ্যাডভান্স কাজের কিছুটা ঝলক আজকে আমরা দেখব কিছুক্ষণ পরেই। তবে আপনারা একটু যদি আগ্রহ প্রকাশ করেন যে না স্যার ঠিক আছে,
বই পড়া কিংবা পডকাস্ট শোনা, এটা তো আসলে নলেজই তো বাড়ে, তাই না? নলেজই তো আমার বাড়বে যে আসলে তার এক্সপিরিয়েন্সে কী ছিল। তো এখন যদি আমি 1,00,000 মানুষের নলেজটাকে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে ঘেটে ঘুটে যদি আমার যে নলেজটা দরকার সেই নলেজটা যদি আমি ওখান থেকে বের করতে পারি, বের করার অ্যাক্সেস থাকে আমার, তাহলে তো ব্যাপারটা আরও ভালো হয়, ইন্টারেস্টিং হয়। ব্যাপারটা ভাবেন যে 1,00,000 মার্কেটার, তার ব্রেনটা, তাদের সবার ব্রেন এক জায়গাতে দেওয়া আছে। এখন আপনার অ্যাক্সেস আছে যে কোনো সময় যে কোনো কথা, যে কোনো প্রশ্ন, যে কোনো ভাবে আপনি করে সেই ব্রেনগুলোর থেকে বের করে নিয়ে আসবেন এবং ইনস্ট্যান্ট। তাহলে ওই বই পড়া লাগছে না, তাহলে আপনাকে পডকাস্টের জন্য মানে 1 ঘন্টা সেই গল্প শুনতে হচ্ছে না, আপনার নলেজ কিন্তু বাড়তেছে। তবে প্রথমেই এটা ব্যবহার করতে আমি নিষেধ করি, প্রথমে আগে অভ্যাস গড়ে তোলা উচিত। এই অভ্যাসগুলো যদি গড়ে তোলেন তাহলে দেখবেন যে আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে এবং আপনি দেখবেন যে ব্যবসা না, শুধু সব ব্যবসার ক্ষেত্রেই না, অনেক কিছুতে আপনার এটার কি হবে, ইমপ্রুভমেন্টটা চলে আসবে। তাহলে প্রথম যে পার্টটা, আমরা যে প্রাথমিক যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আমরা একটু সামারাইজ করে ফেলি। আমরা যতক্ষণ ইন্টারনেটে থাকছি অযথা কোনো কাজ করব না, অযথা শুধু বিনোদন। হ্যাঁ, বিনোদনের দরকার, আপনি একটা 1 ঘন্টা বিনোদন নেন। এই যে যেমন আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন ওই যে আসর থেকে মাগরিব পর্যন্ত এটুকু ছিল খেলার সময়, ওইটুকু খেলে আবার নিডে ফিরতে হতো, পড়া শুরু করতে হতো। ঠিক তেমনিভাবে আপনি ভাবেন যে বিনোদনের একটা টাইম আছে, এই টাইমের ভিতরেই শুধু আমি বিনোদন নিব, তাছাড়া অন্যান্য সময়গুলো আমার কাজে লাগাবো আর কি। আপনি তো কোথাও চাকরি করতেছেন না, যারা করতেছেন তারা করতেছে, যারা চাকরি করতেছেন না তারা তো একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে, 9টা থেকে 5টা। আর যারা বলে 9টা থেকে 5টা ভুলে যান, 24 ঘন্টা কাজ করেন, এটা ভুল বলে। এপিজে আব্দুল কালাম বলছিল যারা দেরি করে অফিস থেকে বের হয় তারা আসলে সঠিক কাজটা করে না, যারা সঠিক সময় অফিসে আসে এবং সঠিক সময় অফিস থেকে বের হয়ে যায় তারাই সঠিক কাজ করে এবং তাদের কাছ থেকে অনেক কাজ পাওয়া যায়। তার মানে আপনি 9টা 5টা ভুলে গিয়ে একদম মানে কি বলে পাগলের মতো কাজ করবেন, এলোমেলোভাবে কাজ করবেন, আপনাকে তো মানে পুশ দেওয়ার কেউ নাই, মানে আপনার পাশে যে কেউ নাই। হ্যাঁ, 9টা 5টা ভুলে যাবেন কখন? যখন আপনার পুশিং দেওয়ার কেউ আছে, আপনাকে চাবুক মারার কেউ আছে যে এই বেটা কাজ করবি, এইভাবেই করবি, এর বাইরে যাইতে পারবি না, তখন আপনি 9টা 5টা ভুলে যান। কিন্তু আপনাকে তো ওই চাবুক মারার কেউ নাই, আর চাবুক না মারার থাকলে আপনার নিজের মর্জি দিয়ে 9টা 5টা ভুলে যাবেন কেন? 24 ঘন্টা কাজ করার দরকার নাই আপনার, আপনাকে 9টা থেকে 5টা পর্যন্তই কাজ করতে হবে এবং বলতে হবে যে আমি অফিস করি না তো কি হয়েছে, আমি আমার নিজের অফিস চালাই এবং 9টা থেকে 5টার মধ্যে আমাকে 4টা কাজ করতে হবে, এই কাজটা এর ভিতরে শেষ করতে হবে। এভাবে যদি আপনি নিজেকে বেঁধে না ফেলেন তাহলে কখনোই ডেভেলপ হবে না আপনার। আই রিপিট, 9টা 5টা ভুলে যাবেন তখন যখন চাবুক মারা মানুষ থাকবে। না থাকে যদি আপনি ওয়ান ম্যান আর্মি যদি হন, তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে, মানে আপনাকে কাজগুলোকে ভাগ করে করে করতে হবে। তা না হলে দেখবেন সারাদিনই কাজ করতেছেন, না বাচ্চা সময় পাইতেছে, না ফ্যামিলি সময় পাইতেছে, না আপনি নিজেকে সময় দিতে পারতেছেন, হাতের নখ বড় হয়ে যেতেছে, দাঁত ঠিকভাবে মাজতেছেন না, দুদিন পর দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আপনি এক্সারসাইজ করতেছেন না, আপনি দৌড়ঝাঁপ করতেছেন না, আপনার ভুঁড়ি বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, কোলেস্টেরল বেশি হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছেন আপনি। ভয় পাইতেছেন তা না? এগুলোই সত্য। এখন চলেন সেকেন্ড পার্টে। আলালউদ্দিন ভাই, আপনি আমার সাথে একটু কানেক্ট হবেন বলতে গেলে আপনি আনমিউট করবেন, আপনার সাথে আমি একটু কথা বলবো আর কি। হ্যাঁ, আনমিউট করবেন। ভাই শুনতে পাচ্ছেন? আলালউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বলেন। ডিগ্রি পাস কোর্স। ডিগ্রি পাস করছেন। ফেসবুকের অ্যাড এটা কেমনে দেয়, এটা শিখে আপনি কি করবেন? আমি মূলত ই কমার্স বিজনেস করতে চাচ্ছি। এখন ই কমার্স বিজনেস করতে হলে তো ফেসবুক অ্যাডস মাস্ট বি শিখতে হবে, সেজন্য শিখতে যাচ্ছি। শিখতে চাচ্ছেন, তাহলে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ই কমার্স বিজনেস করা নাকি? জি। কি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, কোনো কিছু ঠিক করেছেন? আমি ক্লোথিং আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি। কি ধরনের ক্লদিং আইটেম? টি শার্ট বা পাঞ্জাবি। যেহেতু নিশ সিলেকশন করলে মাইক্রো নিশ করতে হয়, সেহেতু শুরুর দিকে আমি 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইতেছি। যেমন টি শার্ট অথবা পাঞ্জাবি, তাই তো? জি। আচ্ছা, তাহলে কালকে আমরা যেহেতু সোর্সিংয়ের ব্যাপারেও আলোচনা করেছি, মাইক্রোনিশ তো অবশ্যই করবেন। টি শার্ট পাঞ্জাবিতে যেহেতু আসছেন আপনি, সোর্সিংয়ের ব্যাপারটা ভালো হলে টি শার্ট পাঞ্জাবিতেও ভালো লাভ করা যায়। আচ্ছা, তাহলে আমাদের ভাই বলছে যে তিনি আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে ফেসবুক অ্যাড শিখতে চাচ্ছে, এজন্য যেন ই কমার্সে প্রতিষ্ঠিত করতে পারে, ই কমার্স ব্যবসাটা যেন সে নিজেই হ্যান্ডেল করতে পারে এই জন্য। এবং সে নিশ সিলেকশন করছে ক্লদিং আর কি। ক্লদিংয়ের ভেতরে সে চাচ্ছে যে টি শার্ট অ্যান্ড পাঞ্জাবি হচ্ছে সেটাকে সে এক্সিকিউট করবে, প্রোডাক্ট হিসেবে এটা লঞ্চ করবে। এখন আপনি কি প্রতিষ্ঠানের কোনো নাম নির্ধারণ করেছেন আলাল ভাই?
জি না, আমি আপনার নাম নির্ধারণ করিনি। নাম নির্ধারণ করেননি। আচ্ছা, আমরা একটা নাম দিলাম যে ধরেন হচ্ছে আলাল বস্ত্রালয়, যদিও পুরা খ্যাত একটা নাম, এরকম নাম শুধু দোকানেরই হয়। তারপরেও আমি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করার স্বার্থে আমি এই কাজটা করতেছি। তো এখন আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা আপনারা জানেন যে আমরা চ্যাট জিপিটির বিষয়টা অনেকেই জানে, অনেকেই জানে না। এখানে যারা জানে না তারা একটু জেনে নেবেন। এটা খুবই সোজা একটা কাজ, এটা টুলস, প্লে স্টোরে একটা অ্যাপ আছে, জাস্ট ডাউনলোড করে নেবেন তাহলেই হবে। চ্যাট জিপিটি নামে, এখানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিভ এআই আর কি। একে যা বলবেন সে উত্তর দিবে আর কি। ওকে, সো আমরা কন্টেন্ট ক্যালেন্ডারটা শিখে ফেলি, তারপরে আস্তে আস্তে আমি আচ্ছা, সার্চ দেওয়া বা কাউকে কমান্ড করার জন্য যার যার কাছ থেকে আপনি কোনো আউটপুট চাচ্ছেন তাকে স্পেসিফিক কিওয়ার্ড দেওয়াটাই হচ্ছে সমীচীন। আপনাকে গুছিয়ে লিখতে হবে না। যেমন প্রাথমিকভাবে ওনার ইউএসপি হিসাবে আমরা দিয়েছি সাশ্রয়ী মূল্য, কাস্টম ডিজাইন, চাহিদা মতো নিজের ডিজাইনের টি শার্ট উপহার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা। মানে বিশেষ ব্যবস্থা প্যাকেজিং হতে পারে, কাউকে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে উপহার দিবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে উপহার দিবে, সেটার জন্য প্যাকেজিং বিষয়টা আপনি গুরুত্ব দিয়েছেন। এটা একটা বিশেষ, আপনার ইউএসপি তো এরকমই হওয়া উচিত। মানে সবাই তো খালি বলবে যে আমার কাপড় ভালো, এই ভালো, ওই ভালো, তো সেটা তো তারা ইউএসপি না অ্যাকচুয়ালি, তারা জানে না তাই ওইরকম বলে। তাই আপনার জন্য আমি ইউএসপি নির্ধারণ করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে আমার ডাটা দিয়েছি ওকে, মানে আমি চ্যাট জিপিটিকে আমাকে চেনালাম যে আমি কে, আমি কি করতে চাই, এটা আমি চেনালাম। তুমি আমাকে 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট পাবলিশ করতে চাই। দেখেন, আমি ইউটিউবের কথা কিন্তু বলি নাই, আমি বলেছি যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক, এই 3টা জায়গায় তরুণরা বেশি থাকে। মানে প্ল্যাটফর্ম নির্বাচন করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট? তো তুমি প্ল্যাটফর্ম অনুযায়ী কন্টেন্টের ধরন টেবিল আকারে করে দাও। আচ্ছা, খুবই সিম্পল ডাটা, যে ডাটাকে আমি একটু বিশ্লেষণ করি। আমি পোশাক নিয়ে ব্যবসা করতে চাইছি, বিশেষ করে টি শার্ট এবং পাঞ্জাবি। আমি এখনও কোনো প্ল্যাটফর্মে সেল শুরু করি নাই। বাংলাদেশের অডিয়েন্সের প্রেক্ষিতে ফেসবুক একটি পেজ ফেসবুকে একটি পেজ তৈরি করব আলাল বস্ত্রালয় নামে। প্রাথমিকভাবে আমার প্রোডাক্টের ইউএসপি হচ্ছে সাশ্রয়ী মূল্য, কাস্টম ডিজাইন, চাহিদা মতো নিজের ডিজাইনের টি শার্ট উপহার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা, কর্পোরেট হাউসগুলোর জন্য বিশেষ প্যাকেজ। তুমি আমাকে 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট পাবলিশ করতে চাই। তুমি প্ল্যাটফর্ম অনুযায়ী কন্টেন্টের ধরন, তারপরে হচ্ছে ধরন টেবিল আকারে করে দাও। যদিও এখানে আরও কিছু ধরন আইডিয়া টেবিল আকারে তৈরি করে দাও। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এই যে আলাল ভাইয়ের যে প্রশ্নটা, আমি শিওর আলাল ভাই এভাবে কখনো ডিটেইলে ভাবে নাই, চিন্তা করে নাই, পুরো প্রশ্নটা একবার রেডি করে নাই। আমি যারা উদ্যোক্তা এখানে আছেন কিংবা যারা কন্টেন্ট কিংবা অনলাইনে কাজ করার চেষ্টা করতেছেন, আমি প্রশ্নটা জেনারেট করার জন্য আমি সুপার হিউম্যান হওয়া লাগে নাই। আমাকে বোঝা লাগছে আলাল ভাইয়ের সাথে আমি কথা বলতে বলতে ব্যাপারটা বুঝছি। তো সেই ক্ষেত্রে আপনিও তো বুঝেন যে আপনার কি দরকার। এই ডাটাগুলোকে গুছিয়ে দেওয়া, মানে প্রবলেমটা হয় কি যে আপনি গুছাতে গিয়ে এমনভাবে গুছান যে সে বুঝতেছে না, আবার এমন কিছু না তথ্য দিচ্ছেন না যে তথ্য না দেওয়ার কারণে আপনি সঠিকভাবে রেজাল্ট পাচ্ছেন না। তাই সবসময় চেষ্টা করবেন যা কিছু আমি একটা মানে চাই, সেই চাওয়াটা কীভাবে আমি প্রকাশ করব, এটা যদি আপনি একবার শিখে যান তাহলে কিন্তু একটা ভালো আউটপুট পাবেন। চলেন, আমি ইন্টারপ্রেস করে দিয়েছি, মেমোরি আপডেটেড, তার মানে সে আপডেট করে নিয়েছে মেমোরি, এখন আমাকে রেজাল্ট দিবে। দেখছেন যে 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার আলাল বস্ত্রালয়, প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। প্রথম দিন স্বাগত পোস্ট, ব্র্যান্ড পরিচিতি, তারপরে প্রোডাক্ট টিজার ছবি, ব্র্যান্ড পরিচিতি ভিডিও। একবার দেখেন
ফেসবুক কন্টেন্টে কি বলতেছে প্রথম নাম্বার ভালো করে বোঝার চেষ্টা করেন, সেটা হলো যে স্বাগত পোস্ট করতে হবে যে আমরা আসছি। তারপর ইনস্টাগ্রামে কি করতে হবে, প্রোডাক্টের টিজারের ছবি দিতে হবে যে হ্যাঁ আসছে, হয়তোবা টি শার্টের একটা কোনার ছবি আপনি সুন্দর করে ক্যানভা দিয়ে এডিট করে বললেন যে আমরা উদ্বোধন করবো। যেহেতু ইনস্টাগ্রাম জানেন আপনারা, ইনস্টাগ্রাম ছবি কেন্দ্রিক হয়, মানে ছবি শেয়ার করা যায়, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের টিজার ছবি দিলেন আপনি। আর টিকটক কন্টেন্ট করলেন ব্র্যান্ড পরিচিতির একটা ভিডিও, যে একটা লোগোটা সুন্দর করে ঘুরে ঘুরে আসতেছে, ব্যাপারটা এরকম। প্রথম দিন শেষ। দ্বিতীয় দিন কাস্টম ডিজাইনের সুবিধা নিয়ে পোস্ট, যে কাস্টম ডিজাইনের সুবিধাগুলো কি, আপনি যে টি শার্ট কিনবেন সেই টি শার্ট আপনার নিজের ডিজাইনে করা হবে, এটার সুবিধাটা কি, এটা নিয়ে পোস্ট করবেন। কাস্টম ডিজাইনের উদাহরণ দিবেন, যে একটা নর্মালি অ্যাডিডাস কিংবা নাইকির একটা টি শার্ট নর্মালি, আর একটা হচ্ছে নিজের মতো করে লোগো দিয়ে টি শার্ট, এটার উদাহরণ দিয়ে দিলেন ইনস্টাগ্রামে। টিকটকে কি বলতেছে, কাস্টম ডিজাইনের প্রক্রিয়া নিয়ে একটা ছোট ভিডিও, এই যে এইভাবে কাস্টম ডিজাইন হয়, এভাবে প্রিন্ট হয়, এভাবে হচ্ছে টি শার্টটাকে আমরা ভালো করে কোয়ালিটিফুল টি শার্ট আমরা প্রসেস করে প্যাকেজিং করি। তার মানে নট অনলি একদিন 2 দিন, এইভাবে একদম 30 দিন পর্যন্ত, একদম টোটালি 30 দিন পর্যন্ত আপনাকে একটা ক্যালেন্ডার দিয়ে দিছে। এবং শুধু তাই না, ফেসবুকে টেক্সট পোস্ট, ছবি, ভিডিও, ফেসবুক লাইভ, লিঙ্ক শেয়ার, ইনস্টাগ্রামে ছবি, স্টোরি, রিলস, আইজিটিভি ভিডিও, টিকটকে শর্টস ভিডিও, ট্রেন্ডিং, চ্যালেঞ্জ, ইনফরমেটিভ ভিডিও, এগুলো। তো এখন একবার ভেবে দেখেন, এই যে আমি যে জিনিসগুলো দেখালাম, এই যে একটা তালিকা অনুযায়ী প্রথম দিন কি করতে হবে, দ্বিতীয় দিন কি করতে হবে, তৃতীয় দিন কি করতে হবে, এই যে রুটিন, এই রুটিনটাকেই আমরা বলতেছি হচ্ছে কি, বলেন তো কি বলতেছি আমরা? কন্টেন্ট ক্যালেন্ডার। ভেরি গুড, এই তো, থ্যাংক ইউ সো মাচ। এইটাকেই আমরা বলতেছি কন্টেন্ট ক্যালেন্ডার। এখন আপনি যদি তাকে বলে দেন যে আমি আগস্টের 15 তারিখ থেকে শুরু করতে চাইছি, এবং একদিন গ্যাপ দিয়ে তুমি টেবিল রিঅ্যারেঞ্জ করো, করে দাও। ম্যাজিকটা কোন জায়গায়, যে আমি তো তার কাছ থেকে চাইছি, দেখেন এখানে কিন্তু এখন কি করবে, যে 15 আগস্ট তুমি কি করবা, 17 আগস্ট তুমি কি করবা, 19 আগস্ট। মজার ব্যাপারটা কি জানেন, আমার কথা যে শুনছে সে, তার মানে 15 তারিখের পর যে আমি একদিন গ্যাপ দিতে চাই, কারণ আমি তো নতুন, আমার কন্টেন্ট তৈরি করাটা আমার জন্য সো টাফ হবে। আমি একদিন মাঝখানে গ্যাপ দিব, যাতে করে আমার কন্টেন্টটা ভালো করে তৈরি হয়। 15 তারিখের পর সে 16 তারিখ করে নাই, করছে 17 তারিখ। করার পর 17 তারিখ, 17 আগস্ট তুমি কি করবা, 19 আগস্ট তুমি কি করবা, 21 আগস্ট তুমি কি করবা, 23 আগস্ট তুমি কি করবা। এইভাবে খুব সহজে সে কি করছে, আপনাকে তারিখও বলে দিয়েছে। তারিখ বলাতে হলো কি, যে আপনার টার্গেট থাকবে, যে ঠিক আছে 17 আগস্ট এই কাজ আমাকে করতে হবে, তাহলে মাথার ভিতর আরও স্ট্রংলি আপনি সিগন্যালটা নিতে পারবেন। আর আমরা তো রুটিন তৈরি করি রুটিন ভাঙার জন্য, মানে রুটিন তৈরি করে লাগাই রাখছি টেবিলের উপরে, কিন্তু করি না কাজ, মানে পড়ি না ওই সময় আর কি। মানে রুটিন তৈরি করার পর যে যতটুকু সিরিয়াস ছিলাম, রুটিন তৈরি করার পরে তার থেকে বেশি মানে ডিমোটিভেট হয়ে গেছে অনেকেই। তো এইটা কন্টেন্ট ক্যালেন্ডার তাদের জন্য যারা অ্যাক্টিভ। ওই যে আমি কিছুক্ষণ আগে এতক্ষণ লেকচার মারলাম যে জীবনধারা পরিবর্তন করতে হলে, লাইফস্টাইল পরিবর্তন করতে হলে কি করতে হবে, এই যে লেকচারগুলো দিলাম, এই লেকচারগুলো দেওয়ার অর্থ হচ্ছে যারা অ্যাক্টিভ হতে পারবে না তাদের জন্য এগুলো না, আর যারা অ্যাক্টিভ হয়ে গেছে তাদের জন্য এগুলো। তো এখন কন্টেন্ট ক্যালেন্ডারগুলো তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম। যে যেমন দেখেন র্যান্ডমলি একটা দেখি, যে 12 সেপ্টেম্বর সে কী করতে বলতেছে, প্রমোশনাল অফার পোস্ট করতে বলতেছে। তো তুমি একটা প্রমোশনাল অফার পোস্ট করো, অফারের পোস্টার দাও ইনস্টাগ্রামে, আর প্রমোশনাল অফার নিয়ে একটা ভিডিও তৈরি করো হচ্ছে টিকটকে। তো এই যে আপনাকে বলতেছে একটা কথা, এখন আমি তো বুঝতেছি না যে প্রমোশনাল অফার কি দিব। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, কারণ হচ্ছে যে আপনারা তো কন্টেন্ট ক্যালেন্ডার বানাইছেন, কন্টেন্ট ক্যালেন্ডারে তো বিস্তারিত নাই। এখন অফার তো আপনি জেনারেট করতে পারেন না। এই যে কালকে গল্পে একটা গান শুনেছিলাম, যে নি শীতে কল কইরো আমার ফোনে, ও রঙ্গিলা একটা গান আসছিল, কিন্তু মানে সেই সময় রাত 12টার পরে 25 পয়সা মনে হয় না ফ্রিতে, এরকম মনে হয় যে রাত 12টার পর ফ্রি, কথা বলা ফ্রি। এটা কোন যেন কোম্পানি এরকম একটা অফার নিয়ে আসছিল। অফার জেনারেটের জন্য মানুষ
মানে তখন হচ্ছে 25 পয়সা মনে হয় যে সে যে মানুষটা কখনো রিচার্জ 10 টাকা মাস গেলে 100 টাকা খরচ হয় না, তার প্রত্যেক মাসে 500-600 টাকা করে খরচ হতে শুরু হলো। কারণ কি জানেন? 25 পয়সা করে তার ব্রেনের ভিতরে এমন বিষ ঢুকানো হয়েছে যে এর বেটা 25 পয়সা রে, কথা বল কথা বল। মা তার মেয়েকে ফোন দিছে, শ্বশুর বাড়িতে আছে মেয়ে, কি করছিস? তখন বলে হ্যাঁ তো মা ঘুমাচ্ছি, হ্যাঁ এই তো রান্না বান্না করলাম, এখন একটু ঘুমাচ্ছি। এটুকুতে শেষ হয়ে যেত, কারণ 2 মিনিট 2 টাকা মিনিট 5 টাকা মিনিট, হ্যাঁ অল্প কথা বলার পরে রাখার প্রবণতা তৈরি হতো। কিন্তু যখন বলা হলো ওই মাকে যে শোনো 25 পয়সা বেনা টাকা কাটবে না, কথা বললো, তখন কি হলো? মেয়ে তখন বলছে আরে মা রান্না করছে আজকে লবণ বেশি হয়ে গেছে। হ্যাঁ শাশুড়ি তো আবার হেভি বকা দিচ্ছে। এই শুরু হয়ে গেল আর কি কথা, এই কথা থামবে না। তো তখন দেখা গেল যে নর্মালি যে মানুষটা সারাদিনে 2-1 মিনিট কথা বলতো, সেই মানুষটা তখন ঘন্টার পর ঘন্টা কথা বলে। এতে করে অপারেটর কোম্পানিগুলো লাভ হলো, এবং এই অফারটা দেওয়ার কারণে মানে তখন বেশি বেশি করে মানুষ রিচার্জ করতে শুরু করলো। তাই প্রমোশনাল অফার এমন হওয়া উচিত যে অফারটা সামঞ্জস্যপূর্ণ, মানে দেখে মনে হবে যে না এটা তো হ্যাভি ফায়দা, তো এটা যেন লাভজনক হয় আর কি। তো আমি কি বলতেছিলাম, অফার আমার মাথার ভিতরে ঘুরপাক খায়, আপনার তো ঘুরপাক খায় না, কারণ আপনার অভিজ্ঞতা কম, আলাল ভাইয়ের অভিজ্ঞতা কম। এখন এই প্রমোশনাল অফার কেমনি দিবে? তা আমি বলতেছি যে 12 সেপ্টেম্বরের প্রমোশনাল অফারের 5টি উদাহরণ দাও, দিয়ে দিলাম। মানে 12 সেপ্টেম্বরের যে প্রমোশনাল অফার দিবে, এই যে এখানে দেখছে 12 সেপ্টেম্বর প্রমোশনাল অফারের জন্য 5টি উদাহরণ নিচে দেওয়া হলো। উদাহরণ 1, ফ্রি শিপিং অফার। শিরোনাম ফ্রি শিপিং, বিবরণ আজই অর্ডার করুন এবং ফ্রি শিপিং সুবিধা পান, শুধু আমাদের প্রোডাক্ট কিনুন আর শিপিং চার্জ নিয়ে ভাবতে হবে না, অর্ডার করতে হলে ক্লিক করুন অমুক অমুক। অফার নাম্বার 2, বাই 1 গেট 1 ফ্রি। বিশেষ অফার, বাই 1 গেট 1 ফ্রি মানে বাই 1 মানে তুমি কিনতেছো টি শার্ট, তোমাকে দিব মানে কি বলে একটা সেফটি পিন, মানে উপহার তো দিতেই হবে একটা ব্যাপার এরকম। ডিসকাউন্ট উপহার, মানে ব্যাপারটা হলো কি প্রমোশন জিনিসটা কি সেটাই সে জানে না, কিংবা অফার জেনারেট কিভাবে করতে হয়, অফারটা কেমন হয়, অফারটা কিভাবে দিলে ভালো হয়, সেই বিষয়টা তার মাথার ভিতরে নাই। না থাকার কারণে সে কিছুই জেনারেট করতে পারে না, খালি মানুষের মেন্টর খুঁজে বেড়ায় যে মেন্টর কোথায়, আমাকে শিখাবে কে। এই জিনিসটা না খুঁজে আপনি যদি সঠিকভাবে কমান্ড দিতে পারেন, এই যে আমি মোস্তাফিজুর বলে আমি এখনও এর সাথে কথা বলতে পারছি, কিন্তু ম্যাক্সিমাম যারা চ্যাট জিপিটি ব্যবহার করে একবার কমান্ড দিয়ে ডোব্বা দিয়ে দেয়, যে ডোব্বা আর নাই, মাথার ভিতরে কি বলবো বুঝতেছি না। তার মানে আমি জেনারেট করতে পারছি যে এরপরে আমার কি লাগবে, ওর পরে কি হবে, ওইটার পরে কি হবে, এইটার পরে কি হবে, এইটা আমি জেনারেট করতে পারছি। আপনার ক্ষেত্রে এটা নাও হতে পারে। তাই এরকম কোর্স করার জন্য ভিডিওর ডিসক্রিপশন থাকবে, যখন আমি ভিডিওটা আপলোড করব এই ডিসক্রিপশনে আমি কোর্স দিয়ে দিব, এবং আমি হাতে কলমে এই জিনিসটা অবশ্যই পেইড, এটা ফ্রিতে আমি শেখাবো না। মানে এটারও কিছু কৌশল আছে, শুধুমাত্র যে আপনি জেনারেট করে দিবেন আর লিখে দিবেন আর আপনি ভালো ভালো কন্টেন্ট পাবেন তা কিন্তু নয়। আরও অনেকগুলো কৌশল আছে, যে কৌশলগুলো জানলে বুঝলে আপনি এগুলোকে সাধারণভাবে না অসাধারণভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তাই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, এবং হচ্ছে সেখানে আপনার আমি মনে হয় শুরু করব, আগস্টেই শুরু করবো ইনশাল্লাহ, আপনাদের যদি আগ্রহ থাকে। আমি প্রথমে 10 জনকে দিয়ে শুরু করতে চাচ্ছি, মানে 10 থেকে 15 জন। এই 10 থেকে 15 জনকে আমি হাতে কলমে কিভাবে নিজের শিক্ষক নিজেই হওয়া যায়, মানে কি এমন কোর্স আছে যে কোর্সটা করলে আর অন্য কোনো কোর্স করা লাগবে না, কি এমন ওষুধ আছে যে ওষুধ খাইলে আর অন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না, কি এমন এক্সারসাইজ আছে যে এক্সারসাইজ করলে আমার আর কোনো ওষুধপত্রই খাওয়া লাগবে না। এই জিনিসটা আপনাকে প্রথমে শিখতে হবে, তা না হলে আপনি প্রতি পদে পদে বাধাগ্রস্ত হবেন। কারণ আপনি সবসময় কার কাছে যাবেন? এই যে অ্যাডের জন্য একজনের কাছে যাচ্ছেন, গ্রাফিক্সের জন্য আরেকজনের কাছে যাচ্ছেন, কন্টেন্টের জন্য আরেকজনের কাছে যাচ্ছেন, যাবেন না কেন? যাবেন, কিন্তু নিজেও তো জানতে হবে, তাই না? এই জানাজানির কাজটাকে কীভাবে করবেন এটা কিন্তু আমি শীঘ্রই শুরু করব, আপনারা উৎসাহ দিলে। ওকে, সো তাহলে আমরা কন্টেন্ট ক্যালেন্ডারের যে ধারণাটা সেটা আমূলভাবে আমি পরিবর্তন করে দিলাম, আপনাদের মাথার ভিতরে ঢুকাই দিলাম। এখন আপনারা মাথার ভিতরে এটা নিয়ে যাবেন। তুমি কন্টেন্ট ক্যালেন্ডারে উল্লেখিত বিষয়গুলোর
ক্যাটাগরি লিস্ট তৈরি করে দাও। আচ্ছা, মজার ব্যাপার কি দেখেন, আমি বললাম না যে কোর্স করতে হবে, টাকা টাকা দিতে হবে। তো টাকা দিবেন কেন? এই যে আমি যে একটা তথ্যকে আপনাকে সামারাইজ করে দিচ্ছি যে ঠিক আছে, তুমি তো কন্টেন্ট ক্যালেন্ডার তো একটা 1 মাসের, আমাকে তো ক্যাটাগরিগুলো মানে যেটাকে বলা হয় অ্যাট এ গ্ল্যান্স মানে এক ঝলকে তো ক্যাটাগরিগুলো আমাকে জানতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে আমাকে কাজ করতে হবে, তা না হলে আমি আইডিয়া অনুযায়ী কাজ করবো কেমনে? তো দেখেন এখানে প্রথমে 1 নাম্বার বলছে ব্র্যান্ড পরিচিতি এবং স্বাগত পোস্ট। ব্র্যান্ড পরিচিতি স্বাগত পোস্ট করতে হবে। কাস্টম ডিজাইন সুবিধা, কাস্টম ডিজাইন উদাহরণ, কাস্টম ডিজাইন প্রক্রিয়া, কর্পোরেট প্যাকেজের সুবিধা, কর্পোরেট ক্লায়েন্টের প্রোডাক্ট, তারপরে হচ্ছে গ্রাহক প্রতিক্রিয়া মানে ফিডব্যাক আর কি, গ্রাহকের পরিধান করা প্রোডাক্ট মানে গ্রাহক পরিধান করেছে আপনার প্রোডাক্টটা, পরে সেটা করেছে, এর রিভিউ দিয়েছে, এরকম টাইপ। বিশেষ অফার এবং প্রমোশন, প্রোডাক্ট ম্যাটেরিয়াল এবং মান, উপহার প্যাকেজ, কাস্টমার কেয়ার ও সাপোর্ট, নতুন ডিজাইন ও প্রোডাক্ট লঞ্চ, লাইভ সেশন, FAQ, প্রোডাক্টের দাম, প্রোডাক্টের ফিচার, গ্রাহকের রিভিউ, প্রোডাক্ট মেনটেন্যান্স টিপস, মানে আমার পোশাক তো কিনছেন রং জ্বলে যাবে না, কি উপায়ে, কোন ওয়াশিং পাউডার ব্যবহার করলে আমার টি শার্টটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এরকম টাইপের। ক্যাম্পেইন ঘোষণা, ব্লগ পোস্ট শেয়ার, প্রোডাক্ট বৈশিষ্ট্য, নতুন গ্রাহক স্বাগতম, স্টোরি শেয়ার, ডেলিভারি আপডেট, মানে প্রত্যেকটা বিভাগের আমাকে ক্যাটাগরিগুলো তৈরি করে দিয়েছে যাতে করে আমি এক ঝলকে বুঝতে পারি যে আমার নেক্সট স্টেপ কি হতে পারে। আমি জানি না যে আলাল ভাইয়ের আজকে কতটুকু আমি হেল্প করেছি, এই পুরো জিনিসটাকে আমি শেয়ার করে দিচ্ছি আলাল ভাইকে। আলাল ভাই এই জিনিসটা যে আমি লিখলাম, এটা কিন্তু সে চাইলে পরে আবার মন দিয়ে পড়তে পারবে, এটাও ব্যবস্থা আছে, নো প্রবলেম। তাহলে হচ্ছে কি, কন্টেন্ট ক্যালেন্ডারের একটা এমন উপযোগী ব্যবস্থা কিংবা আপনার ব্যবসার আমূল পরিবর্তনে যা কাজ করবে সেটার উদাহরণ আমি দিয়ে দিলাম, তাতে করে আপনি আশা করছি এখান থেকে উপকৃত হবেন। তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা আমরা শিখে ফেললাম, একটু সময় বেশি নিলাম, তবে আশা করছি সবাইকে আমি শেখাতে পারছি। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারগুলো? আচ্ছা, মারুফ বলেছে আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, চ্যাট জিপিটি কি ফ্রিতে এত ডিটেলস দেয়? হ্যাঁ, ফ্রিতেই ডিটেলস দেবে, কোনো টাকা পয়সা লাগবে না আপাতত। তবে টাকা পয়সা তখন লাগবে যে আপনি যখন বেশি বাচাল হবেন, মানে চ্যাট জিপিটি খালি জিজ্ঞেস করেই যাচ্ছেন, তখন বলবে যে আমি এত তথ্য দিতে পারবো না, আমার প্রিমিয়াম প্যাকেজ আছে সেটা কিনো, মাসে $10 দাও তাহলে আমি সব দিব। তার মানে ওরও একটা সাবস্ক্রিপশন প্যাকেজ আছে, সেখানে যদি আপনি সাবস্ক্রাইব করেন $10 মানে ধরেন 1500 টাকা, তা আপনার তো সেটা কোনো ম্যাটার হবে না, তাই না? চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন কিনে আপনি ব্যবহার করবেন, তবে ফ্রিতেই আপনি সব পাবেন, আপনার সাবস্ক্রিপশন এখন দরকার নেই, ফ্রিতেই ব্যবহার করেন। শেখেন তো অন্তত পক্ষে, বেসিকটা শিখেন, তখন দেখবেন শেখার ক্ষুধা বেড়ে গেছে। আর যখন ক্ষুধা বাড়বে মোস্তাফিজুরের কাছে আইসেন, আমার কাছে বেশ কিছু কৌশল আছে। এই যে আজকে যা ঝলক দেখালাম আমি, এরকম আরও কিছু কৌশল আছে যেটার মাধ্যমে আপনি যে কোনো কাজ, যেমন একটা আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেই ভিডিওটা কিভাবে তৈরি হবে, স্ক্রিপ্টিং কেমন হবে, কিংবা কিভাবে আপনি এই আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন। নট অনলি চ্যাট জিপিটি, আমি একটা টুলস দিয়ে কাজ করি না, মাল্টিপল টুলস ব্যবহার করি যাতে করে আমি সমন্বয় করে কাজ করতে পারি। শুধু চ্যাট জিপিটির ভরসা করলে তো হবে না, আমাকে মাল্টিপল AI কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে হয় যাতে করে আমি এই জিনিসটাকে আরও সুন্দর করে জেনারেট করতে পারি। তো আমি প্রথমে বললাম, প্রথম ধাপে যে আপনি বই পড়েন, পডকাস্ট দেখেন, আপনি মানুষের নলেজ শেয়ার করার যে বিষয়গুলো সেটা বুঝেন। আমি তারপরে বললাম যে চ্যাট জিপিটির ব্যবহার করেন যাতে করে আপনি সহজে এই কাজগুলো করতে পারেন। তারপরে বললাম কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করেন। তারপরে বললাম কন্টেন্ট ক্যালেন্ডারে উল্লেখিত বিষয়গুলো আরও বিস্তারিত জানেন। তারপরে বললাম যে ক্যাটাগরির যে ব্যাপারগুলো সেইগুলো একটু বোঝার চেষ্টা করেন যাতে করে আপনি সহজে এই জিনিসগুলো করতে পারেন। এই যে ধারাবাহিকভাবে যে কথাগুলো বললাম, আশা করছি এগুলো খুবই 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 কাজে দিবে আপনার। এবার চলেন ঝটপট, এবার আমাদের তো সময় কম, 9:30টার দিকে শুরু করছিলাম, 9:40-এর দিকে এখন 10:40 বেজে গেছে, তার মানে 1 ঘন্টা হয়ে গেছে, তার 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো এরপরের ধাপটা আছে কি, ওয়ার্ক ফ্লো তৈরি করা। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ক ফ্লো। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে অ্যাক্টিভ রাখার জন্য, অনিকা তাবাসসুম। মানে মাঝে মধ্যে ফান করতে হবে, প্রচুর ফান করতে হবে, হাসতে হবে প্রচুর, না হাসলে কিন্তু ব্রেনের সেল অ্যাক্টিভ হয় না। আমার একজন ফ্রেন্ড আছে মিঠুন দাদা, আমারই সহকর্মী, মানে সহযোদ্ধা বলা যেতে পারে। ও আর আমি এক জায়গাতে হলে প্রচুর হাসি। আপনারা সারাদিন হো হো করে কয়দিন হাসেন বলেন তো? ভালো করে ভেবে দেখেন, কবে আপনি একদম প্রাণ খুলে দাঁত বের করে হা 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 করে হেসেছেন?
আপনি খুঁজে পাবেন না, মানে কই এরকম মানে এখন তো হাসার তো সুযোগই নাই। এখন যেরকম পরিস্থিতি তাতে করে মনে হচ্ছে যে কান্নাকাটি শুরু করে দিই, চিৎকার করি, রাস্তায় নেমে যায় এরকম মনে হইতেছে। তারপরেও আপনাকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, প্রয়োজন মেটাতে হবে। তাই আমি যেটা বলছিলাম যে হাসার চেষ্টা করবেন, এন্টারটেন নেবেন কিন্তু জোরে হাসবেন আর কি, তাহলে ভালো আর কি। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়ার্ক ফ্লো তৈরি করা। ওকে ফাইন, চলেন আমরা হচ্ছে এখন ওয়ার্ক ফ্লো তৈরি করে ফেলি। ওয়ার্ক ফ্লো জিনিসটাকে এটাকে বুঝি। এই ক্লাস ভালো লাগতেছে তাই না? ভালো লাগতেছে, যাবো যাবো নেক্সট স্টেপে যাবো নাকি না বাদ দিয়ে দিব, যে দূর এতক্ষণ পকর পকর শুনছি, বাদ দেন, বাদ দিব না নেক্সট স্টেপে যাবো বলেন? আচ্ছা, এখন ব্যাপার হলো যে আপনারা না বললেও তো যাবো আমি, তারপরেও আপনাদের কাছ থেকে মেসেজ দিয়েছি, আপনাদের একটু ঝাঁকি টাকি দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছে, কে কে ঘুমাই গেল সেটা চেক করতেছি আর কি। সাউন্ড নাই, সুলতান বিন আলম ভাই সাউন্ড আছে তো? অন্যরা বলেন তো সাউন্ড আছে না? নেটওয়ার্কের ইস্যু মনে হয় আপনার। ওকে ঠিক আছে, তাহলে আবারও ওই ফিরে যাচ্ছি চ্যাট জিপিটিতেই, মানে ওয়ার্ক ফ্লোটা বোঝার জন্য যাচ্ছি। ওয়ার্ক ফ্লো কি এটা বোঝার জন্য তুমি আমাকে কার্যকরী এবং উপযোগী ওয়ার্কফ্লো ব্রেকডাউন দাও যেন আমি সঠিক উপায়ে লক্ষ্য পূরণ করতে পারি। আচ্ছা, এইটা শুধু আমি শেষের লাইনটা লিখলাম, ওপরের লাইনগুলো তো আমি আগেই লিখছি, যেহেতু আলাল ভাইয়ের হচ্ছে কাজগুলো করতেছিলাম। ওয়ার্কফ্লো তৈরি করার আগে আগে কাজ সম্পর্কে আগে যার কাছ থেকে আপনি ওয়ার্কফ্লো তৈরি করতে চাচ্ছেন সেটা আগে জেনে নিতে হবে, মানে তাকে জানাতে হবে যে আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা করে আমি করতে চাই, এইটা কেমনে করব, এইটার একটা ধারাবাহিকভাবে আমাকে কিছু টিপস দিয়ে দাও, কিংবা কিছু ধাপগুলো আমাকে স্টেপ বাই স্টেপ দিয়ে দাও আর কি। হ্যাঁ, এই জিনিসটাকেই বলা হচ্ছে ওয়ার্কফ্লো। মানে আমি যে কাজ করতে চাই, এই যে আমি কন্টেন্ট ক্যালেন্ডারে তো অনেক কিছু লেখা আছে, আমি তো অনেক কিছু পারি না, মানে এই কাজটা পারি না, ওই কাজটা পারি না, তা আমি কেমনে পারবো, কিভাবে করব এইগুলো, এই কিভাবে করব বিষয়টাকেই আমরা বলছি হচ্ছে ওয়ার্ক ফ্লো, মানে কাজের ধারাবাহিকতা, কাজের ধারাগুলো হচ্ছে ওয়ার্ক ফ্লো। এখন ওয়ার্ক ফ্লো তৈরি করার জন্য এখানে দেখেন ওয়ার্ক ফ্লো, ব্রেকডাউন, এই যে নতুন নতুন যে কিওয়ার্ডগুলো, আপনি আমার কোর্স কেন করবেন, কিংবা আমার কাছে টাকা পয়সা কেন দিবেন? মানে আমিও তো কামাই করব, আমি তো আর মাংনা এগুলো করবো না, আমি কামাই করব, কেন আমাকে টাকা দেবেন? এইটা আমি একটু যুক্তি দেখাই আপনাকে। এই যে দেখেন, এই যে ওয়ার্ক ফ্লো, ব্রেকডাউন, কোনটা লিখলে আমি না হয় ধরেন 100%-এর ভিতরে 0.00001 আজকে শেখাচ্ছি, এখনও তো অনেক কিছু আছে, আমিও তো 100 জানি না, আমি হয়তো 5-6 জানি, 100-এর ভিতরে 5-6 জানি, তাহলে আপনার তো 1-2 অন্তত খুব জানার দরকার। তো সেই ক্ষেত্রে আপনি তো ওই কিওয়ার্ডগুলো জানেন না, কি লিখে সার্চ দিলে কি বের হবে আপনি জানেন না, বিধায় এতদিন করতে পারেন নাই। জানলেন বলে এখন এটা কাজ করবেন, তো এটা তো একটা কাজ, আরও তো অনেক কাজ বাকি আছে বস। তো ওই বাকি কাজগুলোর জন্যই আপনি কোর্স করার জন্য নিচের ডিসক্রিপশনের ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। আমি এটা বারবার কেন বলতেছি জানেন? পরে তো আমি এটা প্রকাশ করব যে কোনো প্ল্যাটফর্মে, ইউটিউবে হোক কিংবা ফেসবুকে হোক, তখন যেন মানুষ ক্লিক করে আমার 2 পয়সা কামাই হয়। দোয়া দুরুদ কইরেন যেন আমি কোটিপতি হয়ে যাই আর কি। আচ্ছা, তুমি আমাকে কার্যকরী এবং উপযোগী ওয়ার্কফ্লো ব্রেকডাউন দাও যেন আমি সঠিক উপায়ে লক্ষ্য পূরণ করতে পারি। এটার আগে আপনি যে কাজটা করতে চান সেটা আপনি জাস্ট লিখে দিবেন, তাহলে ও বুঝে যাবে। যেহেতু আমি উপরে আলাল ভাইয়ের সমস্ত হিস্টোরি দিয়ে দিছি, সে কিন্তু জানে যে আমি কি চাচ্ছি, কিসের ওয়ার্কফ্লো তৈরি করতে চাচ্ছি। দেখেন, কার্যকরী উপযোগী ওয়ার্কফ্লো ব্রেকডাউন আলাল বস্ত্রলাই, ও কিন্তু মনে রাখছে। এই জেনারেটিভ এর একটা সুবিধা হচ্ছে কি, যে আপনি ওর সাথে যখন একবার কথা বলতে শুরু করবেন, সে সব কিছু মনে রাখবে, যে আপনি কি চাইতেছেন, আগে কি বলেছেন, এবং কি কি বিষয়ে আপনি কথা হচ্ছে তার সাথে, সেগুলো সে মনে রাখবে। যেমন একটা মানুষ মনে রাখে, ঠিক তেমনি ও মনে রাখে, আগে মেমোরাইজ করে রাখে। লক্ষ্য 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট পাবলিশ করা। 1 নম্বর লক্ষ্য কিন্তু সে বলে দিচ্ছে। স্টেপ 1, পরিকল্পনা এবং প্রস্তুতি। বাজার গবেষণা করতে হবে। আপনার টার্গেট অডিয়েন্সের আগ্রহ ও চাহিদা বুঝতে বাজার গবেষণা করুন। কন্টেন্টের টপিক ও ফরম্যাট নির্ধারণ করুন যা আপনার অডিয়েন্সকে আকৃষ্ট করবে। আমি বোঝাতে পারছি ওয়ার্কফ্লো কি জিনিস? কেউ আনমিউট করে বলেন, ওয়ার্কফ্লোটা কি মাথার ভিতরে কিছুটা ঢুকতেছে?
আনমিউট করা যাচ্ছে না, আমি না গায়েব হয়ে গেছি, দেখি তো আসি কি না। আসি অনলাইনে আসি। আনমিউট করে বলেন তো, বুঝতেছেন ওয়ার্কফ্লো কি ভাইয়া আরেকবার বললে ভালো হতো। আসলে আচ্ছা, প্রথমবার এই বিষয়টা বা এই টপিকটা শুনছি তো, যার কারণে বুঝতে একটু সময় লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আরেকবার রিপিট করতে বলার জন্য। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে ওয়াহিদা আপুই বলেন, আপনি আপনি যে কন্টেন্ট ক্যালেন্ডারটা দেখলেন চোখের সামনে, এটা কি বুঝছেন এটা কন্টেন্ট ক্যালেন্ডার কেন তৈরি করলাম? এটা কি বুঝছেন? জি ভাইয়া, এটা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের প্রক্রিয়াটা কি? এর পরের প্রক্রিয়া তো আমি শুধু ক্যালেন্ডার বানালে তো হবে না, আমাকে কাজ শুরু করতে হবে, কিংবা আমাকে এই ক্যালেন্ডার অনুযায়ী আমার হচ্ছে একটা কাজের ধারা শুরু করতে হবে। এখন এই কাজের ধারা বাংলা শব্দ, এটাকে ইংরেজিতে বলতেছি আমরা ওয়ার্ক ফ্লো। এখন আমি তো আর জানি না যে কেউ আমাকে একটা চিরকুটে লিখে দিল যে তোমাকে এই কাজ করতে হবে, কিন্তু আমাকে লিখে নাই যে কিভাবে কাজ করতে হবে। মানে আমাকে বলে দিছে যে তুমি হচ্ছে লাল পানি খাবা। এখন লাল পানি এটা কি আসলে কি পানি? এটা কি ওই স্ট্রিং যেটা হ্যাপি এনার্জির যে ড্রিঙ্কটা আসে সেই লাল পানি, না রং গোলাই লাল পানি, না ওই যে কি কি খাই ওইগুলা লাল পানি খাবো? এইটা তো লিখে নাই। তো এখন এই কাজের ধারাটা আমাকে বলবে কে, কিংবা কাজের ধারাটা তৈরি করবো কেমনে? তাহলে আমি আমি পুরো কাজটা করতে পারবো, এই পুরো জিনিসটা আমি তাহলে সহজে করতে পারবো। আমাকে শুধু লিখে দিল না যে কি করবা, আমাকে এটাও লিখে দিল যে কিভাবে করবা। এই জিনিসটাকেই আমরা বলতেছি হচ্ছে ওয়ার্ক ফ্লো। তা না হলে কিন্তু আপনি দেখবেন যে প্রতি ধাপে ধাপে আপনি পিছাই যাবেন, এবং একটা মানুষ কিন্তু বারবার যখন পিছাই যায় এবং করতে পারে না, তখন ওই পুরো জিনিসটাই সে বাদ দিয়ে দেয় যে থাক আর করবো না। তো ব্যাপারটা এরকম যে আমরা ওয়ার্ক ফ্লো তৈরি করা শিখছি। তো আমি কি বললাম, আমি একটা কমান্ড দিলাম, মানে ওয়ার্ক ফ্লো তৈরি করার জন্য আমি চ্যাটজিপিটি টুলসটা ব্যবহার করতেছি এবং বলতেছি তুমি আমাকে কার্যকরী এবং উপযোগী ওয়ার্ক ফ্লো ব্রেকডাউন মানে পুরো স্টেপ বাই স্টেপ বলে দাও, যেন আমি সঠিক উপায়ে লক্ষ্য পূরণ করতে পারি, যে আমার লক্ষ্যটা যেন সঠিক উপায়ে পূরণ হয়। তো এখন এইটা যদি আমাকে কেউ সুন্দর করে একটা ডকুমেন্ট করে আমাকে মগজের মধ্যে ঢুকাই দেয় যে বেটা তোর লক্ষ্য কিন্তু হচ্ছে 1 মাসে কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এখন স্টেপে একে কি করবা, এই স্টেপে একে পরিকল্পনা করবা এবং প্রস্তুতি নিবা, কিভাবে প্রস্তুতি নিবা, এটা বাজার গবেষণা করবা, কন্টেন্টের ক্যালেন্ডার তৈরি করবা, যেটা পড়ছেন অলরেডি। কন্টেন্ট তৈরি করার পর পরিকল্পনা করবা। স্টেপ 2তে কি করবা, কন্টেন্ট তৈরি করবা, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, প্রোডাক্টের আকর্ষণীয় ছবি তুলবা। ভিডিও কন্টেন্টের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করুন যা প্রোডাক্টের বৈশিষ্ট্য ও ব্যবহার দেখাবে। তারপরে গ্রাফিক ডিজাইন, অফার প্রমোশন এবং অন্যান্য কন্টেন্টের জন্য আকর্ষণীয় গ্রাফিক ডিজাইন করুন। ক্যারোসেল পোস্ট, স্টোরি এবং রিসেলের জন্য বিশেষ গ্রাফিক্স তৈরি করুন। এই যে জিনিসগুলো যে আমাকে স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছে, এই স্টেপগুলো যখন আমি ভালো করে পড়বো, স্টাডি করব, এটা নিয়ে আরও বিস্তারিত জানবো, তখনই তো আমার নলেজটা বাড়বে যে না আসলে এইভাবে কাজটা করতে হবে। সেই জিনিসটাকেই আমরা বলছি ওয়ার্কফ্লো, যেটা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছি কন্টেন্ট ক্যালেন্ডার কীভাবে কাজ করে, সেকেন্ড পার্টে আমরা দেখতেছি এই যেটা নিয়মাবলী কীভাবে লিখতে হয় ওয়ার্কফ্লোর মাধ্যমে, সেইটা আমরা ব্রেকডাউন করতেছি আর কি। আশা করি ওয়াহিদা আপুর সাথে সাথে এখানে যারা আছেন এতক্ষণ গিট্টু লেগেছিল সেটা সব ছুটে গেছে। ওকে, এখন আরও একটা প্রবলেম আছে, বলেন তো কি প্রবলেম? এই প্রবলেমটা হইতেছে ভাই বুঝলাম এই যে ক্যারোসেল পোস্ট, স্টোরি, রিসেলের জন্য বিশেষ গ্রাফিক্স তৈরি করুন, এগুলো তো আর পারি না। এই ক্যারোসেল কি সেটাই তো বুঝলাম না। এই জিনিসটাও আছে। এখন এসএসসি পরীক্ষার হলে একজন ছাত্র তার স্যারকে ডেকে বলতেছে, স্যার স্যার হোয়াট বানান কি, হোয়াট বানান কি স্যার? না, প্রথমে ডেকে বলছে স্যার এটা কি কি এটা স্যার একটু বলেন তো। হেই তুই এসএসসি পরীক্ষা দিচ্ছিস আর হোয়াট এখানে যে লেখা আছে এটা তুই পড়তে পারছিস না? ও স্যার আসলে ওইভাবে তো কলেজ স্কুলে যায়নি, তাই পড়তে পারছি না ইংরেজি শব্দ। তো হ্যাঁ এটা হোয়াট স্যার বলে দিছে। তো স্যার এই মানে হোয়াট বানানটা কি? তো তুই পাগল নাকি, WHET হোয়াট এটাই তো, এইটাই বানান, আর তুই এই হোয়াট বানান জানিস না? তারপরে বলতেছে যে স্যার ডাব্লু কীরকম? তো এখন আমরা হচ্ছে ডাব্লু চেনা পাবলিক, আমি আপনাদের তাচ্ছিল্য করতেছি না, বাট দ্যাটস ট্রু, ভেরি মাচ ট্রু, এটা সত্য, চরম সত্য কথা। সেটা হচ্ছে যে আমরা ডাব্লুই চিনি না, হোয়াট তো দূরে থাক। তার মানে আপনাকে যদি কেউ গুলায়ও খাওয়াই দেয় যে এইভাবেই করতে হবে তোকে কাজ, তাও করবেন না, কারণ প্রত্যেকটা পদে পদে আপনার অযোগ্যতা আছে, আপনি পারেন না, এটা কখনো প্র্যাকটিস করেননি, জীবনে শোনেনি নাই। তাহলে কি করতে হবে?
তাহলে এগুলো কি বাদ দিতে হবে? না, আমি বলছি কি শুরু করে দেন। শুরুটাই হচ্ছে কাজের অর্ধেক। তার মানে আপনারা শুরু করলেন, আস্তে আস্তে এটার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তারপরে প্রবলেমটা কি বললাম, যে আমি কার্যকরী টিপস নিয়ে নিলাম, লক্ষ্যবস্তু কি করতে হবে সেটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমাকে বলে দিল একজন। স্টেপ 3 বলছে কন্টেন্ট পরিকল্পনা এবং শিডিউলিং করা, কন্টেন্ট পাবলিশিং এবং প্রচারণা করা, মূল্যায়ন এবং উন্নয়ন করা, তারপর ফিডব্যাক সংগ্রহ করা। এই হলো একটা ওয়ার্কফ্লো, মানে সুন্দর করে একটা ওয়ার্কফ্লো তৈরি করে দিয়েছে, যেটা আলাল ভাইয়ের কাজে দিবে। তো এখন এই ওয়ার্কফ্লোর ভিতরে আবার কিছু কিছু পয়েন্টে আপনি পারবেন না, মানে এটা আবার কেমনি করে, ওইটা আবার কেমনি করে। তো আপনি যদি চ্যাট জিপিটিকে একজন টিচার হিসেবেই ভাবেন, তো এই যে কন্টেন্টের টপিকে ফরম্যাট কীভাবে নির্ধারণ করতে হবে, এটাকে আমরা বলছি কাউন্টার, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। এটা খুবই জরুরি। আমি যখন পয়েন্ট টু বি নোটেড বলবো না, তখন আপনি ভাববেন, একটু নোটে চড়ে বসবেন, যে না 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 এতক্ষণ ধরে মোস্তাফিজ ভাই গল্প করছে, এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি একটু নোটে চড়ে বসি। এভাবে নোটে চড়ে বসবেন। আর যারা বুদ্ধিমতী বা বুদ্ধিবান, তারা কিন্তু অলরেডি খাতা কলম নিয়ে বসছে, কারণ সে জানে যে এটা গুরুত্বপূর্ণ, এগুলো আমার প্রত্যেকটা কাজে লাগবে। তবে কি বলতেছিলাম যে আপনি যখন দেখছেন যে এই জিনিসটা আপনি পারতেছেন না, কেমনে করে, কিভাবে করে, এটা আপনি বুঝতেছেন না, তখন কাউন্টার দিতে হবে। তো কাউন্টার কি জিনিস? কাউন্টার হচ্ছে, আচ্ছা আমি মনে হয় যে পয়েন্টটা বলতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের প্রবলেম হয়, সেটা হলো যে কাউন্টার জিনিসটা হচ্ছে যে আপনি যা শুনলেন, যা দেখলেন, যা পড়লেন, যা বোঝার চেষ্টা করলেন, এবং যখন প্রশ্ন উত্তর পর্ব আসে তখন মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তার মানে আপনি কিছুই বুঝতে পারেন নাই। কাউন্টার মানে কি? ধরুন স্টেপ নাম্বার 1 বলতেছে আপনার টার্গেট অডিয়েন্সের আগ্রহ চাহিদা বুঝতে বাজার গবেষণা করুন। এটা যদি আমি পড়তাম তাহলে আমার কাউন্টার কি হতো? আমার 3-4টা কাউন্টার অলরেডি রেডি হয়ে গেছে। কি কাউন্টার? মানে ফিরতি প্রশ্ন। কাউন্টার মানে ফিরতি প্রশ্ন। ফিরতি প্রশ্ন মানে টার্গেট অডিয়েন্স কেমনে বাইর করব, আগ্রহ চাহিদা কেমনে বুঝবো, তারপর বাজার গবেষণা কেমনে করব, এইগুলো হইতেছে কাউন্টার। এগুলো হচ্ছে কাউন্টার। একটা লাইনের ভিতরে 3-4টা প্রশ্ন আছে, আপনি তো জানেন না যে টার্গেট অডিয়েন্স কি জিনিস। তারপরে এই যে আগ্রহ বা চাহিদা, মানুষের আগ্রহ চাহিদা আমি বুঝবো কেমনে? এই যে বাজার গবেষণা করতে হবে, কেমনি বাজার গবেষণা করব? খালি মানুষ বলে মার্কেট যাচাই করো, মার্কেট যাচাই করো। মার্কেট যাচাই কেমনি করে? দ্বিতীয় নাম্বার বলছে কন্টেন্টের টপিক ও ফরম্যাট নির্ধারণ করুন যা আপনার অডিয়েন্সকে আকৃষ্ট করবে। আল্লাহর ওয়াস্তে ছোটবেলা থেকে আপনি স্কিপ করতে শিখে গেছেন, মানে সব কিছু খালি স্কিপ করে দেন, ইগনোর করে দেন, মানে পড়লেন কিন্তু বুঝলেন না, কাউন্টার তো করলেন না। কাউন্টার করলেন মানে ফিরতি কোনো প্রশ্ন করলেন না, ও আচ্ছা বলে আপনি পরের ধাপে চলে গেলেন, কিন্তু আপনি তো কিছুই জানেননি, মানে ওই ব্যাপারে আপনি নলেজই নিলেন না, আর আপনি বললেন যে হ্যাঁ শিখে গেছি। তাহলে হইল? আপনি এখানে দেখেন কন্টেন্টের টপিক ফরম্যাট জিনিসটা কি, এই টপিক ফরম্যাট দিয়ে কি হয়, অডিয়েন্সের আকৃষ্ট করবে এরকম জিনিস ফরম্যাট দিয়ে কিভাবে আমি করব, মানে টপিক এবং ফরম্যাট এই জিনিসটার মাধ্যমে অডিয়েন্সকে কেমনে আকৃষ্ট করব আমি। তাহলে এইটা হচ্ছে আপনার কাউন্টার। এই কাউন্টার দিতেও প্রস্তুত আছে চ্যাট জিপিটি। আপনি কাউন্টার দেন, চ্যাট জিপিটির কাউন্টারের উত্তর দিয়ে দিবে। যেমন দেখেন আমি প্রথম প্রশ্ন কি করলাম, আমার টার্গেট অডিয়েন্স কারা? কিছু উদাহরণ দাও। দেখেন আমি নিচের দিকে এই টাইপ করে দিলাম, দেওয়ার পর দেখেন আলাল বসরের টার্গেট অডিয়েন্সের উদাহরণ তরুণ প্রজন্ম 18 থেকে 25 বছর, বিশেষত ফ্যাশন সচেতন, ট্রেন্ডি পোশাকের প্রতি আগ্রহী, নতুন ডিজাইন এবং স্টাইল খুঁজে। আচ্ছা, আগ্রহ সোশ্যাল মিডিয়া ব্যবহার, মিউজিক, ফ্যাশন ব্লগ এবং ভ্লগ করে যারা, এই যে পাঙ্কু টাইপের গেঞ্জি টেঞ্জি পরে, কন্টেন্ট, তারপরে কন্টেন্ট টাইপ ট্রেন্ডি এবং কাস্টম ডিজাইন টি শার্ট, নতুন কালেকশনের ঘোষণা, ফ্যাশন টিপস এবং ট্রেন্ড। মানে ও বলতেছে কি এক নম্বরে যে তরুণ প্রজন্মরা যারা তোমার 18 থেকে 25 বছর বয়স, তারা কি কি করে, বিশেষত্ব কি, আগ্রহ কি, কন্টেন্ট টাইপ কি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপরে বলছে নতুন পেশাজীবী 25 থেকে 35 বছর যারা নতুন পেশায় যুক্ত হয়েছে, তারপরে বিভিন্ন কর্পোরেট হাউসের কর্মী, তারপর বিবাহিত দম্পতি, বিশেষত্ব কি, ফ্যামিলি ফাংশন এবং ইভেন্টের জন্য ফ্যাশনেবল পোশাক উপহার দেওয়ার মন মানসিকতা। আপনি তো আমার চুমা দিতে চাইবেন যে ভাই আসেন গালে একটা চুমা দিই, আমি আলাল ভাইয়ের কথা বলতেছি, কারণ এগুলো তো আপনি কাউন্টার না দিলে পারতেন, মানে আপনি তো খালি বলতেন ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ভাই মুস্তাফিজ ভাই শিখছি। এই শিখার কোনো দাম আছে? কাউন্টার যতক্ষণ দিয়ে একদম গোড়াতে না যেতে পারবেন ততক্ষণ ওই জিনিসটা আপনি শিখতে পারবেন না।
আপনি স্পেশালি আমি বললাম না যে পয়েন্ট টু বি নোটেড, এই জিনিসটা খালি কাউন্টার, এই কথাটা আপনি বড় বড় করে লিখে রাখেন যে কাউন্টার জিনিসটা কি, কিভাবে ফিরতি প্রশ্ন করব, কিভাবে আমি একটা কনভারসেশন, মিটিং, মিছিল কিংবা যে কোনো জায়গা থেকে আমি প্রশ্ন বের করতে পারবো কেমনে। যে মোস্তাফিজ ভাই ক্লাস নেয়, কতই তো অনেক প্রশ্ন করার জায়গা থাকে, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না কেন? আপনি এটাও তো জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনার ক্লাস ভালো লাগে, খুব সুন্দর করে বোঝান, অনেক কিছু বুঝে যায়, কিন্তু আসলে আমার যে প্রশ্ন করাটা উচিত সেটা আমি বুঝতে পারি না, আবার অসময়ে প্রশ্ন আসে তখন আমি জিজ্ঞেসও করতে পারি না। এই পরিত্রাণ পাবো কেমনে বলেন তো? যদি কিচ্ছু প্রশ্ন না আসে তাও তো এটা করতে পারবেন, তাই না? যে আমি পারি না, এটা কিভাবে পারবো? তাহলে আমি দুটো বিষয় কিন্তু আপনাদের একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার কি জিনিস, একটা হচ্ছে ওয়ার্ক ফ্লো তৈরি করতে হয় কেমনে। এই দুটো বিষয় আমি বোঝাইছি এবং বোঝানোর স্বার্থে এমনও অনেক কিছু বুঝাইছি আপনাকে যে বিষয়টা আপনার প্রত্যেক দিন কাজে লাগবে, প্রত্যেকবার কাজে লাগাবেন আর আমার জন্য দোয়া দিবেন যে হ্যাঁ মোস্তাফিজ ভাই শিখাইছে এটা, আল্লাহ তার ভালো করুক, সে সুস্থ থাকুক, তাহলে আমার প্রাপ্তির খাতায় অনেক টাকা জমা হবে। ওকে ফাইন। সো এবার আসেন একদম লাস্ট পয়েন্ট, ফেসবুকের পেজের ভুল ধরবেন কেমনে। আচ্ছা আবার একটু ফিডব্যাক নিয়ে নিই। আচ্ছা আপনারা বুঝছেন, এই আলাল ভাই একটু আনমিউট করেন দেখি, আপনার সাথে একটু কথা বলি, একটু প্রেম করি। আলাল ভাই আছেন? জি ইয়েস। আচ্ছা আলাল ভাই হচ্ছে আপনি কি এই যে এতদিন ধরে যা শিখেছেন, এতদিন ধরে যে চেষ্টা করেছেন, আজকে আপনার কি পরিবর্তন হলো? মানে আজকে যা কিছু আপনি চোখের সামনে দেখলেন, এটা কি পরিবর্তন হলো বলেন? মানে মাইন্ড সেটআপের কি পরিবর্তন হলো? মাইন্ড সেটআপ বলতে আসলে এতদিন মানে প্রপারলি যে কিভাবে শিখতে হয় সেটাই জানতাম না। আসলে চ্যাট জিপিটি দেখা যাচ্ছে এই তো এক বিশাল জিনিস, যে এখানে আসলে সঠিক কমান্ড দিতে পারলে আমি নিজে নিজে অনেক কিছু শিখতে পারবো, কিন্তু এই সঠিক কমান্ডটা যে কিভাবে দিব এটা আসলে মাথায় আসে না। আমার মনে হয় যেটা খুব ভালো রিসার্চ করলে, অনেকবার চেষ্টা করলে সেটাও নিজে নিজে পারা যাবে। ভেরি গুড। এখন আলাল ভাই যেভাবে বললো যে আমরা খনির সামনে দাঁড়ায় আছি, কিন্তু খনির ভিতরে কেমনে মাল আহরণ করব, হীরা মুক্তা বাইর করব, সেটা যদি আপনি ওই চিচিং ফাঁক কোড যদি না জানেন, কোড চিচিং ফাঁক এই কোডটা যদি না জানেন, তাহলে তো পাহাড়ের ভেতরে আলিবাবা 40 কত জিনিস রাখছে, এটা তো আর আপনি জানেন। ওই চিচিং ফাঁকটাই হচ্ছে কোড, যেটাকে আমরা কিওয়ার্ড বলি, মানে আদর করে কিওয়ার্ড, শব্দের চাবি। এই শব্দের চাবিটা যদি আপনি ভালো করে দিতে না পারেন তাহলে খুলবে না অনেক কিছু। ওকে চলেন আলালউদ্দিন ভাই, থ্যাংক ইউ, আপনি মিউট করেন। এবার আমরা নেক্সট স্টেজে চলে যাচ্ছি, পেজের অডিট। আচ্ছা এবার আপনারা মানে ধুমায় আপনাদের পেজের লিঙ্কটা দেন, দেখি কে যে আগে সবার আগে পেজের লিঙ্ক দিতে পারবে তার পেজটা আমি অডিট করবো, ভুল ধরবো। চলেন আমরা একটা ভুল ধরি, পেজের ভুল ধরি, যে আপনার একটা পেজ আছে এটার একটা ভুল ধরাই দেন আমারে। ওকে আমাদের সুন্না হেলথ ক্লাব প্রথমে দিয়ে দিচ্ছে। আচ্ছা ওকে, আর যারা দিতে চাচ্ছেন দিয়ে রাখেন, দেখি যদি সময় পাই তাহলে অন্যগুলো একটু ঢুকবো। আগে প্রথমে সুন্না হেলথ ক্লাবের ভিতরে যাই, চলেন। সবসময় ডাউন টু আর্থ হওয়ার চেষ্টা করো, সবসময় ডাউন টু আর্থ মানে হচ্ছে আমার কি ভুল তুমি ধরাই দাও। ওই যে প্রথমে কিন্তু আমি শুরু করছিলাম ক্লাস এটা দিয়ে, হ্যাঁ, ক্ষমা প্রার্থনা করা, আমার কি ভুল, আমার কোন জায়গায় সমস্যা একটু বলো, ধরাই দাও। সময় থাকলে আমার পেজটা একটু ঘুরে আসো, লাইক কমেন্ট করো না, পোস্ট শেয়ার করার দরকার নাই, শুধু আমাকে বলো কোন কাজটা করলে আমার পেজটা আরও ভালো হবে, কিংবা আমি তোমার মন জয় করতে পারবো। তুমি কোন জিনিসটা তোমার কাছে বিরক্ত রাখতেছি সেটা আমাকে বলো, আমি সেটা সংশোধন করে আরও উন্নত করার চেষ্টা করব। এই কথাটা সবার কাছে, বিশেষ করে ধরেন আপনারা যে জায়গাতে গ্রুপে আসেন, এই গ্রুপে ধরেন সবাই ব্যবসায়ী, কথার কথা আছে, সবাই ব্যবসায়ীকে ওর লাইক কমেন্ট দিয়ে আপনার কী হবে? আপনার তো সেলারের মানে যারা সেলার তারা তো বায়ারের লাইক কমেন্ট দিয়ে লাভ আছে। রিচ করে কি হবে আপনার? এই যে রিচ, এই যে লাইক কমেন্ট শেয়ার, এগুলোর লাভটা কি? লাভ হয়তো বা আপেক্ষিকতা আছে এখানে, মানে সুদূর প্রসারী, বাট প্রথম যে ব্যাপারটা যে আপনার সমস্যা কোন জায়গায় সেটা আগে বের করা। প্রথম নম্বর সমস্যা, সুন্না হেলথ ক্লাবের প্রোফাইলের যে ইউজার নেম সেটা ঠিক করা নাই। যেমন আপনি লিঙ্কটা দিয়েছেন একটু দেখেন, facebook.com/profile.php !ID = 61553350174131, এটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক। এই লিঙ্কটা যখন দেন তখন অনেক বড় হয়ে যায় না? তখন আপনি কি করতেন, facebook.com/sunnah health club
তাহলে এটাকে আমরা বলি ইউজার নেম। এই ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ দেয়, এটা দুইটা উপকার করে, যে লিঙ্কটা ছোট করে দেয়, আর দুই যে সার্চ রেজাল্টে আসতে সুবিধা হয়। যেমন একটা মানুষকে আপনি বলতেছেন ভাই আমার ফেসবুকে আছে, একটু ওই জায়গাতে গিয়ে দেখতে পারেন, দেখো কী নামে আছে, সুন্নাহ হেলথ ক্লাব। এখন এই নামে তো আরও 10টা প্রতিষ্ঠান থাকতে পারে। রেজাল্টের সামনে আসার একটা কৌশল হচ্ছে ইউজার নেম সেট করে দেওয়া। আপনি প্রয়োজনে ওই ইউজার নেমটা ওই গ্রাহককে দিলেন যে এই ইউজার নেমটা দিয়ে সার্চ দেন ফেসবুকে, দেখেন চলে আসবে, প্রথম নাম্বারটাই আমার। এটা 1 নাম্বার ভুল। আপনারা যারা নোট করেছেন তারা লিখে নেন, ইউজার নেম সিলেক্ট করতে না পারা, ইউজার নেম সিলেক্ট মানে ইউজার নেম না দেওয়া, এটা হচ্ছে 1 নাম্বার ভুল। ইউজার নেম দিতে গিয়ে দেখবেন যে আপনার নামে ইউজার নেম আরেকজন দিয়ে বসছে, তখন আপনি বিডি লাগান, ইনফো লাগান, হ্যালো লাগান, HQ লাগান, HQ নামে হেডকোয়ার্টার, অফিসিয়াল লাগান, মানে নামের পরে লাগান আর কি। কিন্তু উল্টা পাল্টা দিয়েন না, যে সুন্নাহ হেলথ ক্লাব 1122 এরকম দিয়েন না, শব্দ দেন, যেমন ইনফো দেন, অফিসিয়াল দেন, HQ মানে হেডকোয়ার্টার এটা দেন, দেখবেন যে তখন অ্যাভেলেবেল আছে। মানে যখন দেখবেন অ্যাভেলেবেল নাই, ওই নামটা আরেকজন ব্যবহার করতেছে, তখন আপনি পাশে একটা শব্দ ব্যবহার করবেন, কিন্তু উল্টাপাল্টা কিছু দিবেন না, সংখ্যা টংখ্যা এগুলো দিয়েন না। ওকে, সো দ্বিতীয় নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে যে আমার কাছে আপনার কাভার ফটো ভালো লাগে নাই। এটা কাভার ফটো না, এটা একটা প্রসপেক্টর। প্রসপেক্টর মানে লিফলেট, লিফলেট মানে ওই যে হ্যান্ডবিল, হ্যান্ডবিল মানে কি বলবো, ওই যে হাতে হাতে যা দেয় আর কি। তো এখন কাভার পেজের একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজটা না করার কারণে আপনি জাস্ট হাতের কাছে যা আছে সেটাই আপলোড করে দিচ্ছেন। কাভার ফটো হতে হবে দর্শনধারী, যেন একটা মানুষ আসার পরপরই, মানে আপনার পেজে ঢোকার পরপরই সবার আগে যেটা দেখে সেটা হলো কাভার, মানে পেজের কাভার, ওপরে একটা বড় ছবি দেখে। এই ছবিটা যেন আপনি কি করেন, কে বিক্রি করেন, আপনার বিশেষত ইউএসপিটা আপনি যেন ভালো করে প্রথম দিকে দেখাই দেন। কাভার ফটো বানাতে গিয়ে হিজিবিজি অনেক সমস্যার সমাধান করেন, যেমন আপনি শ্বাসকষ্ট, হাঁপানি, এজমা, অ্যালার্জি সব দিয়ে রাখছেন। এরকম না করে সহজ ভাষায় 2 লাইনে একটা মানুষের মস্তিষ্কে ঢোকা যায়, এই জিনিসটা বের করাটাই হচ্ছে ইউএসপি। সেই ইউএসপিটা এবং আপনার লোগোটা দিয়ে অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে সুন্দর করে একটা কাভার বানাই ফেলেন। নিজে না বানাতে পারলে যারা এজেন্সি আছে, ডিজিটাল সার্ভিস দেয়, তাদেরকে আপনি হায়ার করেন। তুমি খাবা মেয়ে করতেছো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই এজেন্সিকে আপনি হায়ার করে একটা সুন্দর কাভার ডিজাইন করে নেন। আপনার মাথাতে তো খেলবে না, কারণ এইটা আনাডি কাজ। এই যে কাজটা করছেন না, আপনার কাছে মনে হচ্ছে হেভি হয়েছে, তখাম হয়েছে, ধাক্কাস, হেভি লাগতেছে। এই যে কত সুন্দর সবুজ, তারপরে তার কত সুন্দর লেখা, এগুলো আপনার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে এগুলো খ্যাত লাগছে। কেন? এটা প্রফেশনাল ডিজাইন না, এটা হয়েছে একটা আনাড়ি ডিজাইন। মানে ডিজাইন যে হয় নাই তা না, ডিজাইন হয়েছে কিন্তু আনাড়ি হয়েছে। এই যে যোগাযোগ করার জন্য ফেসবুকের একটা বিশাল লিঙ্ক দিয়ে দিচ্ছেন, যদিও এই লিঙ্কটা হয়তো বা আগে ছিল, এখন ওই লিঙ্কে ক্লিক করলে তো যাবে না, মনে হয় ইউজার নেম সেট করেন নাই। আবার এত জটিল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস দিয়ে কি হবে, এগুলো দিয়ে আমি তো বুঝতেই পারছি না যে আপনার সাথে যোগাযোগ করবো কেমনে। একটা বড় করে নাম্বার দিলে তাও তো আমি নাম্বারটা তুলে আপনাকে কল দিতাম। তার মানে ডিজাইনার শুধু ডিজাইন করে না, কনসেপ্ট বিল্ড করে, যে কোন জায়গায় কিভাবে কোন জিনিসটা দিলে আপনার লাভ হবে, সেটাই হচ্ছে কাভার। এটা 1 নম্বর ভুল। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে আপনার যে সুন্নাহ হেলথ ক্লাবের যে লোগো, এটা দেখি লোগোটা নিচের দিকে সরানো মনে হচ্ছে, রেজুলেশন কম। মোটামুটি লোগোটার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ নাই, তবে আপনার এই সিম্বলিক যেটা গোলের ভিতরে এসকে আবার যুক্ত করছেন, সেই এসকে আবার এসে ওই এসটাকেই কপি করছেন। এটা না করে পুরো অবজেক্টটাই বাদ দেবেন, মানে এস দিয়ে যে গোলটা আছে না, সেটা পুরোটাই বাদ দেবেন। শুধু সুন্নাহ যেটুকু লেখা আছে সেটা থাকবে। হেলথ ক্লাবটা এসে শুরু থেকে একদম এইচের শেষ পর্যন্ত পুরোটা থাকবে আর কি। হেলথ ক্লাবটাকে প্রয়োজনে আরেকটু স্প্রেড করে দিতে হবে, স্প্রেড এমন ফন্ট ব্যবহার করতে হবে যাতে করে এই পুরোটা একদম বড় না করেও যেন পুরোটা স্প্রেড হয়ে যায়। লোগো যত মিনিমালিস্ট হয় আপনি মানে সুন্নাহ হেলথ ক্লাবের যিনি আছেন, আপনি একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটাই যদি আপনি কলমে বসাইতেন, ওই এসটা কিন্তু দেখতেই পারতেন না, ওই যে গোলের ভিতরে যেটা আছে। তার মানে যত মিনিমালিস্ট হবে, লোগো যত সিম্পল হবে, যেমন বাটা, অ্যাপেক্স, নাইক, অ্যাডিডাস, এগুলো দেখেন, এই লোগোগুলো একদম সিম্পল। প্রথম দেখাতে আপনার পচা লাগবে, কিন্তু ব্র্যান্ডের জন্য আপনি কিন্তু ওই লোগোকে দাম দিতে শুরু করবেন। তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন লোগোর কালার, লোগোর যে ফন্ট, লোগোর সাথে যে সাবজেক্ট অবজেক্টগুলো ব্যবহার করা হয়েছে, অনেকে হিজিবিজি করে ফেলে, এটা করবেন না। তাতে করে পরে স্টিকার বানানো, লেভেলিং করা,
বিভিন্ন জায়গায় ওই জিনিসটার ব্যবহার, প্রিন্টিংয়ে যা ব্যবহার করা, হয়তো বা ডিজিটালি আপনি যা ইচ্ছা তাই করতেছেন, কিন্তু প্রিন্টিংয়ে গিয়ে দেখবেন ঝামেলা পড়ে গেছেন। এইটা চিন্তা করবেন এবং একজন গ্রাফিক ডিজাইনারের সাথে পরামর্শ করে লোগোটার মান উন্নয়ন করবেন। আর সুন্নাহ হেলথ ক্লাব, যেহেতু সুন্নাহ কথাটা হচ্ছে একটা ধার্মিক কথা এবং অনুসারী, এই জিনিসটার ভিতরে একটা ভাইব থাকতে হবে, লোগোর ভিতরে স্টোরি থাকতে হবে, গল্প থাকতে হবে, যেন লোগো দেখে মানুষ বুঝে যে ঠিক আছে এইটা হচ্ছে ওই ধরনের। তাই লোগোর সাথে যেমন আপনি ন্যাচারালটাকে নিয়ে আসছেন, ন্যাচারাল বলতে যেটা বোঝাচ্ছি যে ন্যাচারাল কেয়ার এরকম নিয়ে আসছেন, তার সাথে স্টোরিটাও থাকতে হতো। তো স্টোরিটা দিবেন আশা করছি। লোগোর ব্যাপারটা আমি বলে ফেলছি। এরপরে কি বলছি, এই ইয়েটা খুলে দাও তো, ওই যে দরজাটা খুলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে যে আপনার ফলোয়ার কম, মিনিমাম 10,000 ফলোয়ার, একদম রিয়েল আপনার টার্গেট অডিয়েন্স, মানে আপনি যার কাছে সেল করবেন এমন উড়াধুরা ফলোয়ার বাড়াবো কেমনে, এটার একটা উত্তর দিয়ে দিই। জেনারেটিভ ফলোয়ার মানে র্যান্ডমলি ফলোয়ার বাড়ানো যায়, আর অ্যাকুরেট ফলোয়ার মানে হচ্ছে আপনি যে টার্গেটটা করবেন সেই টার্গেট অনুযায়ী ফলোয়ার ঢুকবে। দেখবেন কিছু কিছু পেজে মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু পোস্টের কোনো কন্টেন্টে কি হয় না, কোনো রিচ হয় না। এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে তার জেনারেটিভ ফলোয়ার আছে, মানে র্যান্ডমলি যেটা ওনার সাথে রিলেট করে না, মানে ওই পেজের সাথে রিলেট করে না, তারপরেও হচ্ছে ফলোয়ারটা বাড়ানো হয়েছে কোনো না কোনোভাবে। আর 2 নাম্বার প্রবলেম হচ্ছে যে তিনি কন্টেন্টই ভালো দেয় না, মানে ওর ফলোয়ার বাড়ানোর যতটা আগ্রহ কিন্তু কন্টেন্ট বানানোর ক্ষেত্রে নাই। একটা কন্টেন্ট যে ভাবে চিন্তা করে বানাবে, কন্টেন্টটা যে মানুষ দেখে ওয়াও বলবে, শেয়ার করবে, শেয়ারেবল কন্টেন্ট, মানে মানুষ দেখেই শেয়ার করতে চাচ্ছে, এরকম কন্টেন্ট সে বানাই নাই, তাহলে মানুষ কিভাবে রিচ করবে এটা? এমনও অনেক অখ্যাত পেজ আছে যার কখনো নামগন্ধ দেখেন নাই, শুনেন নাই, সেই পেজটা হঠাৎ করে দেখছেন যে 1 মিলিয়ন শেয়ার হয়ে গেছে। কেন? ওই কন্টেন্টটা ভালো। তাই শেয়ার 10,000 হওয়া উচিত। যে কোনো পেজের যখন ব্যবসা করবেন 10,000 ফলোয়ার থাকলে ফেসবুকও গুরুত্ব দেয় যে হ্যাঁ 10,000-এর বেশি ফলোয়ার আছে, তখন রিচ অন্যান্য কিছু বেশি বেড়ে যাবে। আপনি দেখবেন, খেয়াল করবেন, 10,000 ফলোয়ার হলে 10,000-এর বেশি যারা ফলোয়ার আছে তারা লাইক কমেন্ট করে ওখানে ফেসবুক উল্লেখ করে দেয় যে এই লোকটার 10,000+ ফলোয়ার আছে, তার মানে হচ্ছে কি গুরুত্ব বেশি দিচ্ছে ফেসবুক। তাই পেজ যদি বানাতে হয় তাহলে 10,000 ফলোয়ার বাড়াতে হবে। এই জায়গাতে ইনভেস্টের একটা ব্যাপার আছে, বিনিয়োগের ব্যাপার আছে, কন্টেন্টের ব্যাপার আছে। না বুঝে ফলোয়ার বাড়ায়েন না, পরামর্শ নিয়েন, ফলোয়ার বাড়ায়েন। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নাই। এখন আর মানুষ মেসেঞ্জারে মেসেজ করতে চায় না, ইমো মতো মেসেঞ্জার হয়ে গেছে। ইমো, অনেকেই দেখবেন যে ইমোর প্রতি অরুচি, ইমো ব্যবহার করতেই চায় না, বলে যে ওইটা আর কে ব্যবহার করে। এখন মানুষ হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক হয়ে গেছে। আর হোয়াটসঅ্যাপের লাভও আছে, একজন উদ্যোক্তার জন্য লাভও আছে। মেসেঞ্জারও রাখবেন, হোয়াটসঅ্যাপও রাখবেন, তাতে করে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তার নাম্বারটা আপনার কাছে চলে আসবে। তাই হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করাটা জরুরি, খুবই জরুরি। হোয়াটসঅ্যাপের যে এই যে মেসেজ যে বাটনটা আছে তার পাশে হোয়াটসঅ্যাপের বাটনটাও থাকাটা জরুরি ছিল, সেটা আপনি করেন নাই। আচ্ছা, এরপরে কি ভুল আছে চলেন অ্যাবাউট সেকশনে বলতেছি। উই ওয়ার্ক ফর দ্য হেলথ অফ দ্য হিউম্যান বডি মেডিকেল হেলথ ক্লাব। এইটা পুরোটাই ফাত্রা হয়েছে। আচ্ছা, মনে কিছু নিয়েন না, আমি ফাত্রা বলবো, পচা বলবো, জঘন্য বলবো, এগুলো মনে নিয়েন না। আমি একটু খারুস টাইপের মাস্টার, তো তাই একটু মানে স্টুডেন্টদের খুব পচায় আর কি, এই পচাই মানে কাজ শেখায় আর কি। এটা ফাত্রা হয়েছে একদম, মানে এই কথার কোনো মানেই নাই। মানে আপনি অন্যদের মতো করে কথা বলছেন কিছুর জন্য, আপনি এমন কথা বলেন, এক লাইন তৈরি করেন এমনভাবে যাতে করে মানুষ এক লাইন দেখে তার অন্তরে বিধে যে সুন্নাহ হচ্ছে মানুষের মানে সঠিক জীবনযাপনে আদর্শ উপাদান, মানে সঠিক জীবনযাপনের জন্য আদর্শ পণ্য, সঠিক জীবনযাপনের জন্য আদর্শ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার মানে আপনার ইন্ট্রোটা এমন হওয়া উচিত যাতে করে এক কথায় আপনাকে মানুষ চেনে। সমস্যা নাই তো, এই জিনিসগুলো করেন। আচ্ছা, এটা একটা প্রবলেম, কারণ অনেকেই বায়োটা সেট করতে পারে না। তো অনেকেই এই বায়োটা কি লিখবে এটা তার মাথায় আসে না। বায়োটা ভালো করে লিখতে হবে, এটা জরুরি। তারপরে আপনি ঢাকা ঠিকানা দিয়েছেন, এটা পজিটিভ জিনিস, নাম্বার দিয়েছেন, মেইল অ্যাড্রেস দিয়েছেন, তারপরে এখানে কি দিয়েছেন, ইনস্টাগ্রামে দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে ইনস্টাগ্রামের লিঙ্ক ঠিক আছে কিনা দেখে ফেলি, ইনস্টাগ্রাম ঠিক আছে কিনা। ইনস্টাগ্রামে ঠিক নাই, ইনস্টাগ্রাম ওপেন হয় না। তার মানে আপনি দিয়েছেন বটে, জায়গা ছিল বটে, কিন্তু আপনি সঠিক লিঙ্কটা দিতে পারেন নাই, বুঝেন নাই আর কি। লিঙ্কডিনের ক্ষেত্রে একই হয়েছে। এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইউজার নেমটা দিতে হয়, এখানে পুরো লিঙ্কটা দিতে হয় না। ভুল হয়েছে এই জায়গায়। এই যে ইনস্টাগ্রাম এবং যে লিঙ্কডিনের যে লিঙ্কটা দিয়েছেন, এই লিঙ্কটা পুরোটা দিতে হয় না। এখানে শুধুমাত্র আপনি যে ইউজার নেমটা ব্যবহার করতেছেন, ইনস্টাগ্রামেও ইউজার নেম আছে, লিঙ্কডিনের ইউজার নেম আছে, সেটা যদি না থাকে তাহলে করবেন। যেমন লিঙ্কডিনের ইউজার নেম হচ্ছে এই যে এইটা, সুন্নাহ হেলথ ক্লাব B6882B29B। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার
কি ইউজার নেম কিন্তু পরিবর্তন করা যায়, যে সুন্নাহ হেলথ ক্লাব বিডি যদি না থাকে খালি আর কি, সেই ক্ষেত্রে আপনি বিডি লাগাতে পারেন, ইনফো লাগাতে পারেন, লাগায় একটা সুন্দর একটা ইউজার নেম করতে পারেন। এবার আসেন জাতিক ইজির শপ নাম্বার, এটা ডোমেন কিনেন নাই যেহেতু সেটা বোঝাই যাচ্ছে জাতিক ইজির আন্ডারে আপনার একটা শপ আছে, সেই শপের ভিতরে আপনি এখানে দিচ্ছেন ভাই এত টাকা খরচ করছেন, একটা ডোমেন কিনতে 1500 টাকা খরচ হয়। জাতিক ইজিকে আপনি যদি বলেন যে ভাই আমার তো 1500 টাকা খরচ করার মতো সামর্থ্য আছে, আমি হচ্ছে 1500 টাকা দিলাম একটা ডোমিন, এই যে sunnahhealthclub.com এই নাম দিয়া হচ্ছে তুমি একটা ডোমিন আমার কানেক্ট করে দাও, স্টোরটা তোমার আন্ডারেই থাকলো, আমার ডোমিন আমার নামে থাকবে। তোমার নামে কেন থাকবে? যে shop.jatikizi.com তার ভিতরে তো এইটা থাকবে কেন? ওর ব্র্যান্ডিং কেন করতেছেন আপনি? ওর কাছ থেকে তো আপনি সার্ভিস দিচ্ছেন, টাকা দিচ্ছেন মান্থলি, তো সেই ক্ষেত্রে ডোমিন কিনতে তো মাত্র অল্প খরচ হয়, সেই ডোমিনটা কিনে ফেলবেন। এটা একটা বিশাল প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা যেন তেন লিঙ্ক দিয়ে দিই, মানে একটা পেজ থেকে যে আমি 5000 টাকা জিনিস কিনবো, 200 টাকা জিনিস কিনবো, আমি যদি সচেতন মানুষ হই তাহলে তো অনলাইনে কিনবো। অনলাইনে তো সবাই কিনে না, যারা অনলাইনে কেনাকাটা করে তারা সবাই সচেতন। এখন আর বোকা মানুষ ভাবার কোনো টাইম নাই, মানে বোকা মানুষ ভাবার দিন শেষ। যারা অনলাইনে টাকা দিয়ে পণ্য কিনে তারা সচেতন। আপনার পেজে গিয়ে আপনি প্রথমেই যেটা রং করছেন, কাভার দেন নাই, ইউজার নেম সেট করেন নাই, লোগোর দিকে খেয়াল রাখেন নাই, ফলোয়ার কম, এই যে সুন্নাহ হেলথের এইচ বড় হাতের হওয়ার দরকার ছিল, সি বড় হাতের হওয়ার দরকার ছিল, সেটা করেন নাই, হোয়াটসঅ্যাপের নাম্বার নাই, তারপর উল্টা পাল্টা লিঙ্ক দিয়ে রাখছেন, আপনার রেপুটেশন ধরেন মনে করেন ধুলার মধ্যে মিশে গেছে। মানে আমি তো আপনার ওখান থেকে কিনবোই না, বলবো যে এই লোকটা নতুন, কে কোথাকার কি, কিনবো না, যাক। তার মানে আপনি যে দোকানটা বানাইছেন এটা প্রফেশনাল করতে হবে। এই প্রফেশনাল না করলে মানুষ যদি পেজে যায় তাহলে পেজে গিয়ে তো আমার মতো ট্যাটন পাবলিক হলে তো জীবনেও নিবে না। এবার আসেন 3টা রিভিউ পাইছেন আপনি, 3টা রিভিউ পাইছেন, রিকমেন্ডেশন বলতেছে আলহামদুলিল্লাহ গুড প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ গুড প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ গুড লাক 9। আপনার মনে হইতেছে সেখানেও কথা মানে আওড়াইতেছে তোতা পাখির মতো। আপনি হয়তো বা বলছেন যে ভাই রিভিউ দিয়েন, উনিও বলছেন যে আলহামদুলিল্লাহ গুড। তো এখন কথা হয়েছে যে কারো কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য হেল্পও করা যেতে পারে। আপনি কিছু রিভিউ তৈরি করবেন নিজে থেকে তৈরি করে আপনি বলবেন যে ভাই রিভিউ দিবেন, কি লিখবেন বুঝতে না পারলে এটা লিখতে পারেন। এটা যদিও আপনার কথাটাই আমি একটু সাজিয়ে লিখছি, মানে অমায়িকতার সাথে কথাটা বলবেন, ব্যাপারটা যেন এমন মনে না হয় যে আপনি শিখাই দিচ্ছেন। এটা রিভিউ ব্যাপারটা কাস্টমার তো লিখতে পছন্দ করে না। যারা একটু সচেতন, মাইন্ড ভালো আছে, লিখালিখিতে ভালো করে, তারা না হয় একটু 2 লাইন বেশি লিখে, কিন্তু ম্যাক্সিমামে ওই যে আলহামদুলিল্লাহ গুড প্রোডাক্টই লিখবে আর কি। রিভিউ যখন নিচ্ছেন তখন ভালো করে নেন, এটা গুরুত্বপূর্ণ। নিছেন 3টা, এটা পজিটিভ জিনিস, কিন্তু যখন নিবেনই তখন ভালো করে নেন। মিনিমাম 100টা রিভিউর টার্গেট রাখেন, যে আমি 100 জনকে অন্তত পক্ষে প্রোডাক্ট যারা বিক্রি করছে তারা অন্তত পক্ষে রিভিউটা নিয়ে নেবেন। রিভিউ লিঙ্ক বের করাও খুব সহজ। আপনি রিভিউ গিয়ে যে উপরে যে লিঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে রিভিউ লিঙ্ক, এটাই কপি করে কাস্টমারকে দিবেন যাতে করে সহজে এক ক্লিকে সে রিভিউতে চলে যেতে পারে, গিয়ে যেন সেখানে একটা রিভিউ দিয়ে দেয়। এটা খুবই জরুরি, রেপুটেশন বাড়ানোর জন্য খুবই জরুরি। 100টা যদি রিভিউ থাকে পজিটিভ, তাহলে একবার ভেবে দেখেন, মানুষ রিভিউ দেখেই কিন্তু অনেক সময় বলবে যে না, অন্যরা যেহেতু হেল্প পাচ্ছে আমিও কিন্তু এখান থেকে হেল্প পাবো, আমি কিনি। ব্যাপারটা এরকম, রিভিউটা খুব জরুরি। আপনি একটু রিভিউয়ের ব্যাপারটাও দেখবেন ভালোভাবে আর কি। ওকে, তাহলে এই বিষয়টা চলে গেল। অ্যাবাউট সেকশনের ভিতরে দেখেন, অ্যাবাউট সেকশনের ভিতরে জায়গা আছে, কিন্তু অ্যাবাউট আস নামের একটা জায়গা আছে। ওই জায়গাতে ডিসক্রিপশন, মানে সুন্নাহ হেলথ ক্লাবের জন্ম কবে, কারা এটা চালাচ্ছে, তাদের মূল মিশন কি, ভিশন কি, এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে লেখার জায়গা আছে। কিন্তু আপনি অলসতার কারণে এটা করেননি, অথবা না জানার কারণে করেননি, এটা করে ফেলবেন। তো অ্যাবাউট সেকশনটা সমৃদ্ধ হলে একটা মানুষ যদি ওই সম্পর্কে জানতে চায় তাহলে আরও সুন্দর ডিটেলস আসবে। এবার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তো ভুল ম্যাক্সিমাম মানুষই করে, সেটা হচ্ছে কন্টেন্ট। কি কন্টেন্ট দিবে সে? আপনি লাস্ট কন্টেন্ট একটা রিলস দিয়েছেন, সেই রিলসটা পানি হইতেছে, বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি হয়তো বা হচ্ছে, সেটাই আপনি দিয়েছেন। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি। ওকে, তারপরে কি লিখছেন? বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, রাস্তাতে অনেক কাদা, বৃষ্টি হয়েছে, তারপর একটা বালতির মধ্যে পানি পড়তেছে, স্মার্ট কালেকশন দেখা যাচ্ছে, মোবাইলের রিচার্জ দেখা যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে তো এটার সাথে কানেক্ট করেন নাই, যেটাকে সিটিএ বলে। না দিছেন কোনো ডিসক্রিপশন, না দিছেন কোনো হ্যাশট্যাগ, না দিছেন ভিডিওতে কোনো সিটিএ মানে আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাড়িতে বেশি বেশি খিচুড়ি খেয়ে গ্যাস বাঁধাইলে আমার এই প্রোডাক্ট কিনলে আপনার এই গ্যাসের প্রবলেম থাকবে না। গল্প করেন, মানুষের সাথে গল্প করেন, কোনো প্রবলেম নাই, সিটিএ থাকতে হবে, কল টু অ্যাকশন। কন্টেন্ট বানাচ্ছেন, বানানোর ভিতরে কোনো সিটিএ দেন নাই, মানে আপনি ভিডিও বানাচ্ছেন দেন, গার্ডেনে ঘুরতে গেছেন, পার্কে ঘুরতে গেছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছেন, সব দেন। আমি আগে নিষেধ করতাম যদিও, এখন আমি বলি যে দেন, আরও বেশি করে দেন। মানুষ এগুলো দেখতেই পছন্দ করে।
দেন, কিন্তু দেওয়ার ভেতরে কিছু সিটিয়ে রাখেন। এই সিটিয়ে মানে সিটিয়ে কোনো কিছু দেওয়া না, সিটিএ কল টু অ্যাকশন দেওয়া, মানে বাগানে আসি বন্ধুরা, এই ফুল যেমন সুবাসিত ঠিক তেমনি আমার ওষুধটাও কিন্তু সুবাসিত না হলেও অখাদ্য না, তিতো লাগবে না, আপনি মধুর সাথে খাইতে পারেন, খাওয়ার পরে পরে দেখবেন যে আপনার একটা ইনস্ট্যান্ট একটা পরিবর্তন আসতেছে, চাইলে আপনি অর্ডার করতে পারেন। তো চলেন আমরা আবার গোলাপ ফুলে ফিরি। এইভাবে কিন্তু আপনি চাইলে একটা ভিডিও বানাতে পারেন, নো প্রবলেম। তাহলে সিটিয়ে থাকতে হবে ভিডিওর ভিতরে। আমি আজকে যে ক্লাসের ভিতরে মিনিমাম 3টা সিটিয়ে দিয়েছি। কোর্স করেন, চ্যাট জিপিটির কোর্স 5,000 টাকা দাম। পরবর্তী আমরা খুব শীঘ্রই এটা শুরু করব, এবং এটার কোর্স করতে হলে আপনি আমাদের সাথে থাকেন। আমার মেসেজের ভিতরে অলরেডি চলে আসছে, ভাই আমারে রাইখেন, আমি থাকবো। তার মানে আমার একটা স্টুডেন্ট 5,000 টাকা ধরেন আমি অলরেডি সেল করে ফেলছি, চেষ্টা করেছেন। আজ আমরা জানবো হ্যাঁ, আজ গ্রীষ্মকালে আমরা ডায়রিয়া প্রতিরোধ, এদের সচেতনতামূলক পোস্ট ভালো, কিন্তু কন্টেন্টের মান ভালো না। যে ভিডিওটা দিয়েছেন সেটার মান ভালো না। নিজেই বানাইছি বলে পার পাওয়ার কোনো উপায় নাই। যদি আমি ভালো না পারি সেটা আমি দোকানে রাখবো কেন? মানে আমি বানাইছি বলে গর্ব করার কিছু নাই, ভালো হয়েছে কিনা, ভালো হলে রাখবো, না হলে রাখবো না। তাহলে আমার এই কন্টেন্টের যে ভুলগুলো সেটা আমি দেখাই দিলাম। এবার রোদ বাড়াইছে, বৃষ্টি শেষ হয়েছে, রোদ হয়েছে আর কি। তারপরে কি আরও কিছু আপনি কিছু খেলাধুলা, যে তুমি কে আমি কে, রাজাকার। আচ্ছা যাই হোক, চট্টগ্রাম পুলিশ, মানে মোট কথা আপনি এটা যেহেতু শুরু করছেন, আপনার ব্রেনের ভিতরে কিছু জড়তা ছিল, আমি চিল্লাপাল্লা করে আপনার জড়তা দূর করে দিলাম। এইগুলোই হচ্ছে প্রবলেম। আমি যতটুকু দেখলাম যে কন্টেন্টের ব্যাপারে আপনার আগ্রহ আছে, কিন্তু আপনি ভালো করে তৈরি করতে পারেন না। টাকা পয়সা স্বল্পতা আছে, কিংবা হয়তোবা টাকা পয়সা স্বল্পতা না থাকলেও কোথায় কীভাবে করবেন সেটা হয়তোবা জানেন না। তবে চেষ্টা করেন, আশা করছি পেজ দিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে প্রফেশনাল চিন্তা করেন। আপনাকে দেখে যাই হোক না কেন, আপনার দোকান যত বড়ই হোক না কেন, আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করেন সেটা যাই হোক না কেন, কিন্তু পেজ দেখে যেন মানুষ স্যালুট করে যে হ্যাঁ এরা ভালো জিনিস করতেছে। এটাই হচ্ছে ফেসবুক পেজের প্রবলেম। তাহলে প্রবলেমগুলোকে আমি সামারি করে ফেলি। ইউজার নেম সাইট সেট না করা, ভালো কাভার ফটো ডিজাইন না করা, লোগো ভালো করে খেয়াল করে লোগো না বানানো, স্টোরি না থাকা লোগোর ভিতরে, নামটা দেওয়ার ক্ষেত্রে ভুল করা, যেন তেন নাম দিয়ে দিই, আমরা নাম কমন রাখি, কিংবা ওই নামে হাজারো প্রতিষ্ঠান আছে, আপনিও করার চেষ্টা করতেছেন ভাই বস্ত্রালয়ের মতো আর কি। তো সেই ক্ষেত্রে নামের ব্যাপারে খেয়াল না করা। তারপরে হচ্ছে ফলোয়ার ব্যাপারে আপনার কোনো না বোঝা, যে ফলোয়ার কেমন করে ফলোয়ার বাড়াবো, কোন ধরনের ফলোয়ার বাড়াবো, এইটা না বোঝা। অ্যাবাউট সেকশনটা ঠিক না রাখা, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম এগুলোকে কানেক্ট না করা, যেহেতু হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দুটাই ফেসবুকের, এটা যদি কানেক্ট করে রাখেন তাহলে এটা আরও স্মুথলি কাজ করবে আর কি, এটা ইকোসিস্টেম তৈরি হবে আর কি। তারপরে লিঙ্ক সঠিকভাবে না দেওয়া, রিভিউ ভালোভাবে না নেওয়া। তারপরে কি বলেছি, আমি বলেছি কন্টেন্টের ব্যাপারে সিটিএ না থাকা, যেন তেন কন্টেন্ট প্রকাশ না করা, প্রয়োজনে সব কন্টেন্ট ডিলিট করবেন আজকে রাত্রে বসে বসে, যেগুলো সব যে একদম পিছনে চলে যান, পেছনে গিয়ে সব ডিলিট করে দেন। যেটা ডিলিট করতে মায়া হবে সেটা ওখানে অপশন পাবেন যে হাইড টু পেজ, মানে কন্টেন্ট থাকবে কিন্তু হাইড হয়ে থাকবে, পেজে দেখাবে না। এই জিনিসটা করবেন, করার পর তারপরে আবার রিফ্রেশলি কন্টেন্টে, যে আজকে যেভাবে আমি বললাম সুন্দর কন্টেন্ট বানাবেন। কন্টেন্ট দেওয়ার আগে আমাদের গ্রুপে একটা পোস্ট করে দিবেন যে স্যার আজকে এই কন্টেন্টটা বানাইছি, দিব কোন জায়গায় ভুল হয়েছে একটু চিল্লান তো, আমি আপনার চিল্লানি শুনতে চাই। এভাবে বলবেন, আমি আপনাকে কিছু চিল্লায় আপনাকে ধরাই দিব আর কি। যাই হোক, অলমোস্ট শেষ মোটামুটি। আমি দুঃখিত আজকে বেশি সময় নিয়ে নিলাম, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় নিয়ে নিলাম। তবে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি 3টা বিষয়। আশা করছি এই যে 20 জনের মতো পাবলিক আপনারা এখনও গিট্টের মতো লাগাই আছেন। এনিওয়েজ, ক্লাসের ব্যাপারটা আমি শেষ করলাম। ক্লাস শেষ করে এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি 2-1 প্রশ্ন করেন আমাকে করতে পারেন, তারপরে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। এখানে অনেকেই প্রশ্ন করেছেন। সোনিয়া শিকদার বলেছে স্যার আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কীভাবে শুরু করতে পারবো? মোস্ট ওয়েলকাম সোনিয়া আপু। আমাদের একটা টিম আছে উদ্যোক্তায়ন, প্রায় অনেকেই কাজ করছেন, তো সংকোচ করবেন না। আমাদের গ্রুপে শরীফুল ভাই মিউট করবেন, আমাদের গ্রুপ আছে, যে গ্রুপে আপনি যুক্ত আছেন সেখানে একটু কাইন্ডলি যুক্ত হয়ে আমাকে বলবেন, কিংবা আমাদের টিম মেম্বারদেরকে বলবেন যে আপনি কোন সেকশনে ফ্রিল্যান্সিং করতে চান, কী শিখতে চাচ্ছেন, আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার দিলে বোঝা যেত আরও সুবিধা। আমি মেসেজ দেখিনি, একটু আনমিউট করে বলার দরকার ছিল আসাদুজ্জামান ভাই। তারপরে দুঃখিত, ফুল সোশ্যাল মিডিয়া ভুলে চাপ পড়ে চলে গেল, ফুল সোশ্যাল মিডিয়া। আচ্ছা যাক, সমস্যা নাই। স্যার ফ্রিল্যান্সিং করতে চাই, সোনিয়া আপু আছেন, সোনিয়া শিকদার আপু আছেন। তারপরে হচ্ছে সুলতান বিন আলম, আচ্ছা অনেকেই লিঙ্ক দিয়েছেন আর কি, থ্যাংক ইউ সো মাচ লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আজকে আর প্রশ্ন উত্তর পর্ব না করি। আপনারা যারা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছেন 100 টাকা দিয়ে, 99 টাকা দিয়ে,
তারা একটু কাইন্ডলি আজকের ক্লাসের ব্যাপারে যে গ্রুপটা আছে গ্রুপে ওপিনিয়ন দিন, মানে খালি আমাদেরই ঠেকা নাকি খালি পোস্ট করার? পোস্ট কি আপনাদের ঠেকা না? অবশ্যই আপনাদের ঠেকা। পোস্ট করবেন, প্রশ্ন করবেন, জানতে চাইবেন, মতামত দিবেন যে এটা ক্লাসে শিখেছি, এটাকে আরও ভালো করে করতে হলে কী করতে হবে, কিংবা এটা শিখে আমি এই কাজটা করলাম কেমন হয়েছে বলেন তো। এরকম টাইপের ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো করবেন, তাতে করে হবে কি যে আপনার কাজের আগ্রহ এবং আমাদের যে শেখানোর আগ্রহ দুটোই বাড়বে। তো আজকের মতো আমি মোস্তাফিজুর বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে ছিলেন এখন পর্যন্ত। রাত অনেক হয়েছে, তো সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের পরবর্তী ক্লাসে কি শেখানো হবে বলেন তো কেউ? রুটিন কার কাছে আছে বলেন? আমি আপনাদের কাছ থেকে কেন জানতে চাই জানেন? যে আপনারা কতটা সিরিয়াস এই ব্যাপারে আমি জানতে চাই আর কি। পরের ক্লাসে কি হবে বলেন? অনলাইনে প্ল্যাটফর্ম নির্বাচন। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ আলাল ভাই। আপনি কন্টেন্ট তৈরি করার ব্যাপারে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করছেন, নিশ সিলেকশন করছেন, মাইক্রো নিশ করছেন, সব কিছু বাছাই কাছাই করছেন, কিন্তু সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে না পারার কারণে আপনি যাই করতেছেন ফল ভালো পাচ্ছেন না। তো প্ল্যাটফর্ম তো আমাদের একটাই, তাই না? ফেসবুক। এখন এর বাইরেও যে আছে এটা আপনার জানা নাই। তো নেক্সট ক্লাসে আমরা এটা জানবো এবং এটাকে কিভাবে কাজে লাগানো যায়, এবং কোটি কোটি মানুষ যে কাজে লাগায় সেটা সেখান থেকে রেভিনিউ জেনারেট করতেছে, সেই বিষয়গুলো আমরা একটু ভালো করে খোলামেলা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং যারা এই ব্যাপারে আগ্রহী গ্রুপে একটু কনভারসেশন করেন। আপনাদের কোনো অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি না, অ্যাক্টিভিটি না থাকলে কিন্তু আমি মন মরা হয়ে যাব। 3টা ক্লাস কিন্তু আমি জোস ক্লাস দিয়েছি এবং এই ক্লাসের ভিতরে ইনফরমেশন ছিল, সেগুলো আপনারা এলোবোরেশন করবেন, না হলে কিন্তু আমার আগ্রহ কমে যাবে। তাই আপনারা অ্যাক্টিভ হবেন আর কি, আশা করছি। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে রুটিন অনুযায়ী। আপনারা রুটিন যারা পাননি তারা গ্রুপে পেয়ে যাবেন, এবং যারা কিছু বুঝতে পারছেন না, একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে সরাসরি কল দিবেন, কোনো সংকোচ করবেন না। যে স্যার যেটা বলেছে আমি বুঝি নাই, এই বিষয়টা কি হবে, এই যে নাম্বারটা যেটা দিয়েছি 01890992199, এই নাম্বারে কল দিবেন, আমাদের একজন প্রতিনিধি ধরবে, আপনি ওনার সাথে চাইলে কথা বলতে পারেন, নো প্রবলেম। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।